গল্প প্রাচীর নূপুর ইসলাম। গল্পের তৃতীয় ও শেষ অংশ। নিশাত সজলের রুমে উকি দিল। তার হাতে গামছা আর টুথব্রাশ। বাথরুমে মামা গিয়ে বসে আছে। তাই ভাবল একটু হালচালের খবর নেওয়া যাক। গতকাল সে ঘুমিয়েছে অনেক আগে। তাই মামা আসার পরে কি মিটিং হলো সেই আপডেট এখনো বলা যাচ্ছে না। তবে সকালে সব স্বাভাবিকই দেখল। মা রান্না ঘরে নিজের মতো কাজ করছে, মামি মামাকে দেখানোর জন্য কাজ না করেই চরকির মতো ঘুরছে। সাবাকে দেখল অনেকদিন পরে বই নিয়ে বসেছে। হয়তো পরীক্ষা টরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া এই মেয়ে পড়ালেখার ধারের কাছেও নেই। এই নিয়ে এই বাড়িতে কারো মাথা ব্যথাও নেই। যার যার মতো সে চলছে। সজল এখনো বিছানা ছাড়েনি। নিশাতকে উকি দিতে দেখল। এই মেয়ে জীবনেও ভালো হবে না। সে উঠতে উঠতে বলল, ভেতরে আয় নিশু। নিশাত হাসল। হেসে ভেতরে আসতে আসতে বলল, জেগে আছো নাকি? না, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। নিশাত ভেতরে এলো। চেয়ার টেনে বসতে বসতে বলল, দোকানে বসছো আবার? হ্যাঁ। না বসে উপায় কি? লেখাপড়া তো শেষ করিনি। আর করবটাই বাকি। বিয়ে করবে? মেয়ে টেয়ে দেখব? সজল রাগী চোখে নিশাতের দিকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? নাকি আবার দেবদাস হওয়ার প্ল্যান করছো? সাত সকালে মাথা খেতে এসেছিস? তোমার মাথা খেয়ে আমার লাভ কি? তাহলে এসেছিস কেন? একটা কাজে। কি কাজে? নিশাত কিছু বলবে তখনই কলিং বেল বাজল। নিশাত বড় একটা শ্বাস ফেলে বলল, এই কলিং বেল আমার দুশমন সজল ভাই। যখনই ইম্পর্ট্যান্ট কোন কথা বলতে যাই, তখনই ঘন্টার মতো আমার মাথার উপরে ঢং ঢং করে বাজতে থাকে। আর তোমার ক্যাঙ্গারু বোন লাফাতে লাফাতে দরজা খুলবে। খুলেই দৌড়। পুরো বাড়ির আনাচে কানাচে খবর পার্সেল করবে। হলো তাই সাবা দৌড়ে এলো। নিশাত বিরক্ত মুখে বলল, দেখলে তো দেখল। এই মেয়ের পা আমি কোনোদিন গলায় ঝুলিয়ে দেই। সজল হাসল। সাবা গায়ে মাখল না। কথাবার্তা যত কম গায়ে মাখা যায় ততই ভালো। এই যে নিশাত আপু, সে কি মাখে? মাখে না। দুনিয়া চলে দুনিয়ার মতো, সে চলে তার মতো। তাই সাবাও চলবে সাবার মতো। সে ঠোঁট টিপে হেসে বলল, দুলাভাই এসেছে আপু। সজলের মুখটা মলিন হল। মন সেটা বড়ই আজব জিনিস। জানে তোমার না, তবুও মুখ ফেরাবে না। দোকানে বসে যখন মায়ের ফোন পেল, নিশাত এসে হাজির। তার টেনশন হওয়ার কথা। হলোটা কি? তা না হয়ে হলো উৎফুল্ল। পাপী মন। তার ধারণা এই মন না থাকলে দুনিয়ায় কোন পাপ কাজ হতো না। সে আবার কাঁথা টেনে শুতে শুতে বলল, যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে যাস। নিশাত যেমন থাকে তেমনই রইল। সাবার দুলাভাই আসার খুশিতে তাকে তেমন বিচলিত দেখা গেল না। সে এগিয়ে সজলের পায়ের কাছে বসল। বিরক্তি মাখা কণ্ঠে বলল, শুলে কেন? ওঠো, আমার কথা আছে। তোর জামাই এসেছে তো কি হয়েছে? কোলে নিয়ে দরজায় খিল দিয়ে বসে থাকব? এই সাবা, যা দুলাভাইয়ের কাছে যা। শালি আধি ঘরওয়ালি। যা আধা ঘর আপাতত সামলা। আর তুমি উঠো, আমার কথা আছে। সজল আবার উঠল। কোন কাজ আবার তার ঘাড়ে ফেলবে কে জানে? সাবা মুখ বাঁকিয়ে চলে এলো। দুলাভাইয়ের ধারের কাছে ঘেঁষবে কি? দেখলেই কলিজা ফাটে। আহারে, সে কি আর একটু লম্বা টম্বা হবে না? ওয়াহিদ বসেছে খাটে। এই চেয়ারে বসার সাহস তারও হয়নি। তবে জালাল উদ্দিন আরামছেই বসে আছে। হেনা তার পাশে দাঁড়িয়েই গদগদ করছে। জামাই যখনই আসে হাত ভরে জিনিসপত্র আনে। জামাইয়ের হাত ভালো। টাকা থাকলেও মানুষের কলিজা থাকে না। তবে এর আছে। আর এমন সোনার টুকরো জামাই পেয়েও এই মেয়ে লক্কর ঢক্কর করে। যে জামাই নিয়ে সে সংসার করছে, এমন একটা জুটলে বুঝতি রে ছেড়ি, কত ধানে কত চাল। জালাল ধমকে বলল, এখানে দাঁড়িয়ে গদগদ করছো কেন? যাও জামাইয়ের জন্য নাস্তা লাগাও। সুলতানা কই? সারা জীবন ঘরের ভেতর কচ্ছপের মতো বসে থাকলে হবে। আর নিশাত কই? ওয়াহিদ ঘড়ির দিকে তাকালো। তার হাতে সময় আছে 2 ঘন্টা। সিঙ্গাপুরের নতুন একটা কোম্পানির সাথে তারা যুক্ত হচ্ছে। তার জন্যই আজকে মিটিং আছে। অথচ আধা ঘন্টা এমনিতেই চলে যাচ্ছে। এই মেয়ের খবরও নেই। তাছাড়া এই সপ্তাহের মধ্যে সব কাজ গুছিয়ে ফেলবে।
বিয়ের রিসিপশনটা করা দরকার। নেক্সট উইকে প্ল্যান আছে, নিশাতকেও বলা দরকার। তা না হলে যে মেয়ে, দেখা গেল নিজের বিয়ের রিসিপশনে নিজেই নেই। সে ঘড়ি থেকে চোখ ফিরিয়ে বলল, এসবের প্রয়োজন নেই আঙ্কেল। নিশাতকে একটু আসতে বলুন। একটু কাজ ছিল। এই ধিঙ্গি মেয়ের কথা আর বলো না। গেলটা কোথায়? কোন সমস্যা হয়নি তো? অবশ্য এই মেয়ের ভরসা নেই। পুরো দুনিয়াকে অশান্তিতে রেখে শান্তিতে কাজ কারবার করার বহুত নাজির আছে। বড় করলাম তো আমরাই। তাই বাবা সাবধানে থেকো। জি না, কোন সমস্যা নেই। না থাকলে তো ভালোই। তবে টেনশনে মরি। কপাল পোড়াতো এদের, তার মধ্যে আবার দিতে থাকে ডিগবাজি। তখনই সাবা এলো। জালাল উদ্দিন ধমকে বলল, নিশাত কই রে? সাবাও নিজের মতো বলল, আমি জানি না। জানি না মানে? 1.5 ইঞ্চি ঘর। এই ঘরে এক মানুষ লাপাতা হয় কেমনে? সাবা উত্তর দিল না। বেশি উত্তর দিলে জ্বালা আছে। চাপা খুলে হাতে আসতে পারে। নতুন দুলাভাইয়ের সামনে দরকার কি বেইজ্জতির? যা জামাইকে নিয়ে ঘরে বসা। আমি দেখছি, কোথায় গেল? বলেই তিনি তার সাইজের চেয়েও বিশাল এক হুঙ্কার ছাড়লেন। অবশ্য এই হুঙ্কারে কারো কিছুই এলোগেলো না। যে যার মতো যেখানে আছে সেখানেই রইল। ওয়াহিদ তাকিয়ে তাকিয়ে এই বাবা মেয়ের কনভারসেশন দেখল। এই বাড়ির প্রত্যেক মানুষের মাথায় গড়বড় আছে। সে উঠে দাঁড়িয়ে রুমের দিকে গেল। যেতে যেতে সাবাকে বলল, নিশাতকে গিয়ে আসতে বলো সাবা। আমার ইমার্জেন্সি কাজ আছে। সাবা আবার গেল। গিয়ে অবশ্য কিছু বলল না। আপু আর সজল ভাইয়ের মাঝে চুপচাপ বসে রইল। নিশাত আপু হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। দেখতে ভালো লাগছে। ইস, তার আপুটা। এই বদ দুলাভাই না এলে সজল ভাইয়ের সাথে কাহিনী ঠিক হয়ে যেত। ওয়াহিদ নিশাতের রুম ঘুরে ঘুরে দেখল। তেমন কিছু অবশ্য নেই। একটা খাট, আলমারি, আলনা আর একটা ছোট্ট পড়ার টেবিল। সম্ভবত সাবার। বইটি ছড়িয়ে ছিটিয়ে আছে। সুলতানা নাস্তা নিয়ে এলো। ওয়াহিদ সালাম দিল। সুলতানা সালাম ফিরিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। ওয়াহিদ বসল। সুলতানা অবশ্য বসল না। বসে বলবেই বাকি? তার মাথায় আসে না। ছোটবেলা এই বিয়ের সব কিছু করেছিল কায়সার ভাই আর নাজিম। নাজিমের তেমন হেলদোল না থাকলেও কায়সার ভাই নিশাতকে নেবে মানে নেবেই। তিনিই ঠিক করলেন বিয়ে দেবেন। মুখের কথার নাকি পড়ে জোর থাকে না। আসলেই থাকে না। যদি মুখে মুখে কথা হতো। আজ কি এমন কিছু হতো? হতো না। সবাই তিন কুবুলকে শুধু তিনটা শব্দ মনে করে। আসলে এই তিনটা শব্দের মধ্যে আল্লাহর রহমত থাকে, শক্তি থাকে, আল্লাহর ক্ষমতা থাকে। থাকে বলেই 7 সমুদ্র 13 নদীর পারে থাকলেও তারা বেঁধে থাকে। সম্পূর্ণ অচেনা দুটো মানুষকে এক করে ফেলে। আবার চোখের সামনে না থাকলেও এমন এক টান তৈরি করে। মানুষটা থাকা না থাকায় কিছু আসে যায় না। সে তাকে ভেতরে ধারণ করবেই। সুলতানার মনে হয় এই ছেলেটার ভেতরে আল্লাহ সেই টান তার মেয়ের প্রতি তৈরি করেছে। করেছে বলেই এই ছেলেটা এই বিয়েটা ভুলতেই পারেনি। তা না হলে বিয়ে করেই বিয়ের কথা কেউ মনে রাখে না। আর এই পুতুল বিয়ের মতো বিয়ে কে মনে রাখে? তার মেয়েই রাখেনি। শুধু আধা পাগল বলে। তার তো ধারণা এরকম মাথার তারছেড়া টেরা না হলে, তার মতোই প্রেম প্রেম করে এতদিনে বিয়েও করে ফেলত। যে বিচ্ছুর বিচ্ছুরে বাবা। সে এগিয়ে চেয়ার নিয়ে ওয়াহিদের সামনে রাখল। ঘরে তো আর কিছু নেই। রাখবেই বা কিসে? নাস্তার ট্রে চেয়ারে রাখতে রাখতে বলল, আমি নিশাতকে পাঠিয়ে দিচ্ছি। তুমি নাস্তা নাও। আপনি বসুন আন্টি। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই। সুলতানা হালকা হাসল। কায়সার ভাইয়ের গুণ পেয়েছে। তিনি ছিলেন মাটির মানুষ। হেসে বলল, তুমি নাস্তা নাও। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি বলেই বেরিয়ে গেল। ওয়াহিদ চায়ের কাপ হাতে তুলে নিল। চুমুক দেবে তখনই মহারানী এসে হাজির। হাতে গামছা, টুথব্রাশ। এসব নিয়ে কোথা থেকে ঘুরে এলো কে জানে। সে না তাকিয়েই চায় চুমুক দিল। তার চায়ের অভ্যাস নেই। তবে খেতে ভালো লাগছে। নিশাত এগিয়ে বলল, আমি তো সন্ধ্যায় যেতামই। বিয়ে করেছি মামার বাড়ি পড়ে থাকার জন্য তো না। আবার এসে ঝামেলা তৈরি করছেন কেন? আমি আগেই বলেছি জামাই আদর টাদর এখানে আশা করবেন না। অন্য কিছু আশা করলে পাবো? আমার সাথে ডাবল মিনিংগিরি করতে আসবেন না।
করলে কি করবে, ঘুষি মেরে নাকের মানচিত্র বদলাবে? করলে করতেও পারি। প্লিজ, একদিন করে ফেলো তো। কেন? ওয়াহিদ উত্তর দিল না। আরেকবার চায় চুমুক দিল। নিশাত দু হাত বুকে বেঁধে বিরক্ত মুখে বলল, কথা বলছেন কেন? ওয়াহিদ চায়ের কাপ রাখল। রেখে উঠে দাঁড়ালো তের সামনে। নিশাতের পেছনে টেবিল। দু সাইডে হাত রেখে একটু ঝুঁকে বলল, বললে হজম হবে? নিশাত আগের মতোই দাঁড়িয়ে রইল। দাঁড়িয়েই বলল, হজম টজমের কথা আমায় বলে লাভ নেই। আমি কচি খুকি না। বরং একটু চোখ ঘুরাই আপনারই বদহজম হয়ে যাবে। আচ্ছা, জি, ঘুরাও দেখি। আমাকে গাধা মনে হয়? একদম না। তাহলে সরে দাঁড়ান। পা নিষ্পিস করছে আমার। পরে 19 থেকে 20 হলে বংশ রক্ষা করতে কষ্ট হয়ে যাবে। ওয়াহিদ ঠোঁট টিপে হাসল। হেসে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে সময় দেখল। এই সময় এত দৌড়ে যাচ্ছে কেন? সেই সময় দেখে বলল, অফিসে যাবে? হ্যাঁ, আমি বসছি। রেডি হয়ে এসো। আপনার সাথে যাব না। কেন? লাভ নেই তাই। মাহফুজের সাথে আছে বুঝি? হ্যাঁ, ভালো। কালকে কথা দিয়ে বাসায় ফেরোনি কেন? আমাকে এত ভালো বউ মনে করার কারণ কি? কোন কারণ নেই। সেটাই। এখন আসুন। সময় মতো আমি ঠিক পৌঁছে যাব। বলেই নিশাত বেরুতে গেল। তাকে রেডি হতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এত খেজুরের আলাপের দরকার কি? তখনই কিসের মধ্যে পা বাজল কে জানে। সে উড়ে পড়তে গেল। এই পড়া পড়লে নাক, মুখ আর আস্ত থাকত না। তবে ওয়াহিদ ধরে ফেলল। একে অবশ্য শুধু ধরা বলা চলে না। বলতে গেলে ঝাপটে ধরেছে। নিশাত অবাক হয়ে বলল, আপনি আমাকে লেং মেরেছেন? ওয়াহিদ আগের মতোই হাসল। আর একটু ভালোভাবে জড়িয়ে ধরতে ধরতে বলল, আমাকেও এত ভালো ভাবার কারণ কি? কোন কিছুকে গোনায় না ধরা নিশাত রাগে থরথর করে কাঁপতে লাগল। কেঁপেই যত শক্তি আছে পা উঁচু করতে গেল। ওয়াহিদ সেই পা ধরেই তাকে শূন্যে তুলে ফেলল। কপালের সাথে কপাল মিলিয়ে বলল, রোবট থেকে মানুষ বানালাম মাত্র। ধীরে ধীরে নারীও বানিয়ে ফেলব। আর সেই নারীর একমাত্র অনুভূতি হবে এই আবরার ওয়াহিদ। সুরবনার সাথে নিশাতের দেখা হলো একেবারে রাতে খাবারের সময়। নিশাত ফিরেছে সন্ধ্যায়। ফিরে রুমে ঢুকেছে যে ঢুকেছে, বের হলো একেবারে এই তো কিছুক্ষণ আগে। সুরবনা ভেবেছিল নিশাত বাসায় ফিরেই কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবে। তবে সেই রকম কিছুই দেখা গেল না। নিজের মতো আছে। তাকে দেখেই কালকের মতো গদগদ হয়ে একটা সালাম দিল। দিয়েই শেষ। এখন মাহফুজ নিনিতের সাথে খুব উৎফুল্ল নিয়ে কথা বলছে আর খাবার খাচ্ছে। এত খুশি সে এখনো না নিনিতকে দেখেছে না মাহফুজকে। কিছুক্ষণ আগে একবার দেখল নিনিতের গালও মুচড়ে দিল। নিনিত ব্যথা পেয়েছে বলে মনে হয় না। বরং মিষ্টি করে হাসল। তখনই ওয়াহিদ বাসায় ফিরল। একবার ডাইনিংয়ের দিকে তাকালো, তারপর যা করে তাই করল। সোজা নিজের রুম। ওয়াহিদ তার দিকে তাকায়নি, তাকিয়েছে নিশাতের দিকে। আর এটা ভেবেই তার শরীরে আগুন জ্বলে গেল। সে সেই আগুন নিয়েই তেজের সাথে বলল, ওয়াহিদের জন্য একটু বসলেই তো পারতে। অতিরিক্ত কাজ না হলে তো 10টার মধ্যেই ফিরে। নিশাত তখন ভাতে কাঁচামরিচ ডলে নিচ্ছে। এই বাড়ির মানুষেরা ঝাল খায় না। সব কিছু ফেদা ফেদা। সে ডলতে ডলতে বলল, আমি তো বসতেই চেয়েছি। আপনার ছেলেরই ঢং বেশি। না পেয়ে বউ পেয়েছে বলে কোন দরকার নেই। যখন ইচ্ছে খেয়ে নিতে পারো। তার তো ফেরার ঠিক ঠিকানা নেই। তাছাড়া সব সময় নাকি সে একা একাই খাবার খেয়ে অভ্যস্ত। সব সময় আর বিয়ের পরে এক হলো? আমি বয়স্ক মানুষ, নিতু নিতুর মতো। এটা কি তোমার দায়িত্বের মধ্যে পড়ে না? সারা রাত তো আর বসে থাকার জন্য বলছি না। নিশাত হাসল। বড় ভুল হয়ে গেছে এমন ভাবে বলল, কালকে থেকে আমি অবশ্যই বসে থাকব মা। সুরবনা এই অবশ্যই বসে থাকব বলায় কোন ভরসা হলো না। এই মেয়ে সত্য মিথ্যা সব এক করে অনায়াসেই বলে। আর তার জন্য কোন মাথা ব্যথাও নেই। তখনই মাহফুজ বলল, সবারই নিজস্ব ফ্রিডম আছে মা। নিতুর যেমন নিজের মতো থাকতে পছন্দ করে, ভাবিরও এমনটা হওয়া উচিত। তাছাড়া ভাইয়া যেমন কাজ করে ভাবিও তেমন করে। ভাবি যদি নিজের ইচ্ছায় অপেক্ষা করে সেটা ভিন্ন, তবে চাপিয়ে দেওয়াটা অন্যায়। সুরবনা বিস্ময় নিয়ে তাকালেন। মাহফুজকে তিনি ছেলের মতোই স্নেহ করেন।
তার ধারণা ছিল মাহফুজও তাকে মায়ের মতোই সম্মান করে। তবে আজ মনে হলো, করার জন্যই করে। সে তাকিয়ে বললেন, নিতুর সাথে তুমি এর তুলনা করছো কেন? নিতু এ বাড়ির মেয়ে। সে বউ। নিতু তোমাদের বাসায় গিয়ে নিশ্চয়ই তার মতো থাকে না। মাহফুজ হালকা হাসল। তার বলতে ইচ্ছে করল, নিতু থাকলোটাই কবে। তবে সেই কথায় গেল না। শান্তভাবে বলল, আমার কথায় মনে কোন কষ্ট নেবেন না মা। তবে সন্তানেরা বড় হলে তাদের দিকটা তাদের উপর ছেড়ে দেওয়া ভালো। নিশাত কৃতজ্ঞতা ভরা দৃষ্টিতে মাহফুজের দিকে তাকালো। যেন ভরা গাঙ্গে ভাসা অবস্থায় একটু কাঠের লাকড়ির সাহায্য পেল। সুরবনা রাতে ভাত খায় না। সাদা রুটি আর সবজি। সেই রুটিই হাতে পিষল। পিষে তেজের সাথে কাজের লোককে বলল, নিতু কোথায়? কাজের লোক বলার আগেই মাহফুজ নির্বিকার চিত্তে বলল, নিতু রাতে খাবে না মা। তার ওজন নাকি বেড়ে যাচ্ছে। তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। নিশাত ঠোঁট টিপে হাসল। পুরো গোষ্ঠীকে জ্ঞানদাতার নিজের পরিবারই ফাঁকা ঠনঠনা। সে ঠোঁট টিপে হেসেই বলল, রাতে এভাবে একেবারে না খেয়ে থাকা একদম ঠিক না মা। অ্যাসিডিটি হবে তো। অল্প হলেও কিছু খাওয়া দরকার। তুমি নিজের চিন্তা করো। সেটাই তো করছি। আপনারা বুঝি আমার নিজের না? বলেই নিনিতের মাথায় হাত বুলিয়ে দিল। মাহফুজ দেখে সুন্দর করে হাসল। সেই হাসি দেখে সুরবনার রাগে শরীর ফেটে যেতে চাইল। তখনই ওয়াহিদ এসে বসল নিশাতের পাশে। সুরবনা আবারও অবাক হয়ে তাকালো। হচ্ছে কি তার বাড়িতে? ওয়াহিদ বাসায় ফিরে কখনো সাথে সাথে নিচে আসবে না। ফ্রেশ হবে, কফি খেয়ে রিল্যাক্স হবে তারপর। ওয়াহিদ সুরবনা থমথমে মুখ দেখে বলল, কোন সমস্যা মা? না। ওষুধ নিচ্ছ ঠিক মতো? হুম। তখনই কাজের লোক ওয়াহিদের খাবার আনল। তার খাওয়া দাওয়া এমনিতেও কম। রাতে আরো কম। সে খাবার নিতেই নিশাত আহ্লাদ করে বলল, চিংড়ির তরকারিটা দেই। এটা খুব ভালো হয়েছে। ওয়াহিদ চমকালো না। ঠোঁট টিপে একটু হাসল। সে ধরেই নিয়েছে এই মেয়ের নিত্য নতুন রূপ দেখবে। সারা দিন সে বেশ কয়েকবার ফোন দিয়েছে। সকালের কাণ্ডের পর আর ফোনই ধরেনি। তার হাসির মাঝেই নিশাত এক গাদা তরকারি ওয়াহিদের প্লেটে তুলে দিল। সুরবনা তাকিয়েই বলল, গাধার মতো কি করছো? ওয়াহিদ মাকে থামিয়ে বলল, সমস্যা নেই মা। আমি খাচ্ছি। নিশাত আরো 2 চামচ ভাত তুলে দিল। দিতে দিতে বলল, আপনিও না মা। ছেলে মেয়েদের কিচ্ছু বলেন না। এত লম্বা চওড়া মানুষ। এইটুকুতে কি হয় বলেন? বলেই তরকারি উপরে 2 চামচ ডালও তুলে দিল। ওয়াহিদ টু শব্দও করল না। তবে সুরবনা উঠে চলে গেল। যেতেই নিশাত বলল, শুনুন, এখন থেকে কখন ফিরবেন না ফিরবেন সব আপডেট আমাকে জানাবেন। এই যে একা একা প্রায় খেয়ে উঠলাম। কেমন দেখায় বলেন? মা খুব রাগ করলেন। ও তো মাহফুজ ভাইয়া আমার হয়ে বলল বলে রক্ষে। মাহফুজ হালকা হাসল। নিশাতও হাসি ফেরত দিল। দিয়ে আবার ওয়াহিদ দিকে ফিরে বলল, আর কিছু লাগবে আপনার? ওয়াহিদ শান্তভাবেই বলল, লাগবে। নিশাত গলেই বলল কি? ওয়াহিদ উত্তর দিল না। নিশাত ওয়াহিদের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। বাকিয়ে মাহফুজের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু লাগবে ভাইয়া? না ভাবি, আপনি বসুন তো। আমার শেষ। বলেই মাহফুজ উঠল। সে যেতেই ওয়াহিদ আস্তে করে বলল, তোমাকে? মানে? ও যে জিজ্ঞেস করলে কি লাগবে। বাবা একদিনেই এত উন্নতি? বিয়ে করে উন্নতি না হলে পরে তো বদনাম হয়ে যাবে। উন্নতি হলেই যে হবে না এটা কে বলল? না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো। তা ঠিক। নাচতে যখন নেমেছি আর ঘোমটা তুলে লাভ কি? বলুন পতিদেব আপনার সেবায় কখন বিলীন হব? ওয়াহিদ হেসে ফেলল। তার হাসি দেখে নিনিতও হাসল। তার মাথায় হাত বুলিয়ে ওয়াহিদ বলল, নেক্সট ফ্রাইডে রিসিপশনটা রাখব। তুমি কাকে কাকে ইনভাইট করতে চাও, জানিয়ে দিও। আমি কাউকেই চাই না। ভালো। হানিমুনের জন্য কোন স্পেশাল চয়েজ আছে? আছে। কি? জাহান্নাম। গুড। নিশাত বিরক্ত চেপে উঠে চলে গেল। এত মেন্দা মার্কা বেটা জীবনে দেখেনি। রাগ উঠে না কেন? ওয়াহিদ নিশাতের যাওয়া দেখে আগের মতোই হাসল। হেসে বলল, অলোকে নিনিত বাবা? ইয়াহ। মামি পছন্দ হয়েছে? অনেক। ওয়াহিদ হাসল। হেসে বলল, আমারও। নিশাত আজকে ঘুম থেকে উঠল খুব ভোরে। নিজে থেকেই উঠেছে।
1-2 বছর অন্তর অন্তর তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণে যেতে হয়। 2 থেকে 3 দিনের কোর্স। এই কোর্সেরই ডেট পড়েছে। সেখানেই রওনা দেবে। সে অবশ্য এখনো কাউকে বলেনি। বলার কোন ইচ্ছাও নেই। সে উঠেই কাছের রুমটায় উকি দিল। খালি গায়ে শুভ্র একটা চাদরে কুশন ঝাপটে ওয়াহিদ ঘুমিয়ে আছে। পাশেই ল্যাপটপ। কাজ করতে করতে সেখানেই ঘুমিয়েছে না ইচ্ছে করে ঘুমিয়েছে নিশাত জানে না। তবে গতকালও সে লাইট টাইট অফ করে আগেই ঘুমিয়েছে। ওয়াহিদ নিচে থেকে এসে আর লাইট অন করেনি। ল্যাপটপ আর কফি নিয়ে সোজা এই রুমে চলে এসেছে। সে ফিরে এলো। এসে নিজের মতোই রেডি হলো। হালকা কিছু গোছগাছ করে বেরোবে তখনই দেখল দরজা লক। নিশাত বড় একটা শ্বাস ফেলল। এই বেটা তলে তলে মিচকা শয়তান। ঠিক জেনে গেছে। সে শ্বাস ফেলেই এক গ্লাস পানি নিয়ে সোজা গেল ওয়াহিদের সামনে। একবার ভাবল পুরো গ্লাস ঢেলে দেই তবে নিজেকে সামলে হাত দিয়েই ছিটালো। সাত সকালে এত রং ভালো লাগছে না। ওয়াহিদ চোখ খুলল না। আরাম করে শুতে শুতে বলল, লাভ নেই। নিশাত বিরক্ত মুখে বলল, দেরি হচ্ছে আমার। হোক। আমি পুরো গ্লাস ঢেলে দেব। দাও। আমার বাথরুমে বাথটাব দেখেছ তো? দুজনের জন্য একদম পারফেক্ট। নিতে আমার 2 সেকেন্ড লাগবে। এত কাহিনী করছেন কেন? তোমার সাথে তো আমার কাহিনীরই সম্পর্ক। নিশাত রাগে দাঁতে দাঁত পিষল। পিষে বলল, কি চাচ্ছেন বলুন তো? আমি আপনার কোন কাজে ডিস্টার্ব করছি? তো আমার কাজে বেগড়া বাজাচ্ছেন কেন? ওয়াহিদ চোখ খুলল। নিশাতে গায়ে সাদা একটা কামিজ। ঠোঁটে হালকা লিপস্টিক। মেয়েটা চোখে কখনো কাজল পরে না কেন? সে উঠে বসতে বসতে বলল, রাতে তো বললামই শুক্রবারে রিসিপশন। তো আজ কি বার? মঙ্গলবার। সময় মতো থাকলেই তো হলো। বিয়ে শুধু একটা অনুষ্ঠান হয় না নিশাত। সেখানে অনুভূতি থাকতে হয়। আপনার জন্য আমার কখনো কোন অনুভূতি হবে না। এটাই সত্য, 1 সত্য, 2 সত্য, 3 সত্য। কাছে আসো দেখি অনুভূতি কি না করে হয়। নিশাত ওয়াহিদের ঠিক সামনে বসল। বসে বলল, নিন আসলাম। দেখি কত অনুভূতি হয়। ওয়াহিদ হাসল। হেসে চোখে চোখ রেখে বলল, তোমার হৃদয় কোথায় মেয়ে? অনেক বছর আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার এই শরীর না হৃদয় চাই। সেটা খোঁজ আপনি কখনো পাবেন না। কেন? সুরবনার ছেলে বলে। হ্যাঁ। তাহলে বিয়ের জন্য রাজি হয়েছ কেন? সোজাই তো বলা হয়েছিল। রাখতে চাও কি না? তো রাখতে চাও কি না জিজ্ঞেস করেছেন? এখানে আবার হৃদয় কি? অযথা যত ঢং। বউ লাগবে সোজা বলুন। ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলল। ফেলে কুশনের নিচ থেকে চাবি বের করে দিল। দিতে দিতে বলল, শুক্রবারে সকালে আমার বউ আমি ফেরত চাই। যদি না পাই তোমার খবর আছে মেয়ে। নিশাত মুখ বাঁকালো। বাঁকিয়ে চাবি নিয়েই বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে সোফার নিচে সাইডে একটু উকি ঝুঁকি মারল। কণা এসে বলল, কি হয়েছে ভাবি? আর বলো না কালকে অনেক রাত পর্যন্ত মাহফুজ ভাইয়ার সাথে বসে বসে আড্ডা দিলাম। রুমে গিয়ে দেখি কানের দুলটা নেই। এখানে পড়ল কি না। এদিকে আবার আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি যান ভাবি, আমি দেখছি। সমস্যা হবে না তো তোমার? কি যে বলেন না ভাবি। কিসের সমস্যা? অসংখ্য ধন্যবাদ কণা। আর মাকে একটু কষ্ট করে বলে দিও তো। আমি বেরিয়ে গেছি। আচ্ছা ভাবি। সমস্যা নেই। নিশাত হেসেই বেরিয়ে গেল। নামাজ পড়ে সুরবনা কখনো ঘুমায় না। বাগানে হাঁটাহাঁটি করে। তসবিহ পড়ে। আজকেও তেমনি বেরিয়ে দেখে কণা আর আরেক কাজের লোক সোফার নিচ তো ভালোই পুরো ঘরে তল্লাশি চালাচ্ছে। সে অবাক হয়ে বলল, কি হয়েছে? ভাবির নাকি দুল হারিয়েছে। কখন? কাল রাতে। দুলাভাই আর নাকি ভাবি এখানেই বসে গল্প করেছে। রুমে গিয়ে দেখে দুল নেই। তাই ভাবল এখানে পড়েছে কিনা। সুরবনা ভ্রু কুঁচকে বলল, কে কে গল্প করেছে? দুলাভাই আর ভাবি। কখন? রাতে। সুরবনা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মন বলল কিছু একটা ঠিক নেই। কি নেই ধরতে পারল না। সে চিন্তা করতে করতেই রুমের দিকে এগুলো। তখনই তার চোখের সামনে ভেসে উঠল অনেক অনেক দিন আগের কিছু স্মৃতি। এভাবেই হেসে হেসে গড়িয়ে পড়া, এভাবেই বসে বসে কত আড্ডা দেওয়া। সব কিছুতে নাজিম ভাই করে গলে যাওয়া।
ভার্সিটিতে যাওয়ার সময় দৌড়ে নাজিমের বাইকের পেছনে বসে আহ্লাদ করে বলা, একটু পৌঁছে দিন না নাজিম ভাই প্লিজ, প্লিজ, প্লিজ। সুরবনার শরীর কাঁপতে লাগল। কাঁপতে কাঁপতেই সিঁড়িতে পা রাখতেই ফসকে গেল। কণা শব্দ পেয়ে পেছনে তাকাতেই এক চিৎকার দিল। নিশাত বাসে বসেই জানালা দিয়ে ওয়াহিদের গাড়িটা দেখল। বাস থামতেই সে চোখে সানগ্লাস টানগ্লাস লাগিয়ে 100% ভাবওয়ালা ভাব নিয়ে গাড়ি থেকে নামল। গায়ে কালো টি শার্ট, জিন্স। দৃষ্টি বাসের দিকে। সে চেলচেলিয়ে নিচু হয়ে গেল। আজকে তার ফেরার কথা ওয়াহিদ জানে। তবে কখন জানার কথা না। তার সব খবরাখবর এই লোকের হাতে থাকে। থাকুক। সেও দেখতে চায় কত খবরাখবর নিতে পারে। নিয়ে কোন ঘোড়ার ডিম করতে পারে। তার পাশে বসেছে সুজানা নামের একটা মেয়ে। এখনো বিয়ে হয়নি। এই বাস ভর্তি তাদেরই মতো বিভিন্ন ব্রাঞ্চের লোক। এই 3 দিনে অনেকের সাথেই ভালো পরিচয় হয়েছে। সুজানাও সেই দলের। সে চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলল, লোকটা কে গো? দৃষ্টিতত আমাদের বাসের পা নেই। বলেই পুরো বাসে একবার চোখ বুলালো। বুলিয়ে বলল, কারো ভাইটাই নাকি? এমন মালদার পার্টি হয়ে এই সামান্য চাকরিও কেউ করে আমার তো জানাই ছিল না। নিশাত উত্তর দিল না। মোবাইল বের করে মোবাইলে ধ্যান দিল। সবাই নামুক। ধীরে সুস্থে নামা যাবে। তাছাড়া এই বেটাকে সবার সাথে পরিচয় করার কোন ইচ্ছা তার নেই। তাই সে সিটটা নামিয়ে আরেকটু আরাম করে বসল। সুজানার ধ্যান জ্ঞান সব ওয়াহিদের দিকে। অবশ্য শুধু তার না। যারা যারা নামছে সবাই একবার হলেও তাকাচ্ছে। সবাই মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির। এমন ভাবওয়ালা দেখলে তাকাবে এটাই স্বাভাবিক। সুজানা জিনিসপত্র গুছাতে গুছাতে আফসোস নিয়ে বলল, দুনিয়ার সব হ্যান্ডসামরাই টাকা পয়সার কুমির হয়ে বসে আছে। আমাদের মতো গরিবদের কি হবে বলো তো? নিশাত মোবাইলে চোখ রেখেই বলল, হ্যান্ডসাম হতে কখনো টাকা লাগে না, বরং টাকা পকেটে থাকলেই যদু, মধু, কদু সবাই হ্যান্ডসাম। বলেছে তোমাকে? এই বান্দাকে দেখো, আমার তো ধারণা ছেঁড়া লুঙ্গিতেও একে গরম তাওয়ার মতো হট মনে হবে। আর তার অ্যাডামস অ্যাপল, উফ, সব ছেলেকে কিন্তু মানায় না। একে কেমন মানিয়ে গেছে। নিশাত চোখ তুলে তাকালো। ওয়াহিদ তাদের এক স্যারের সাথে হাত মিলিয়ে হেসে কথা বলছে। তার অ্যাডামস অ্যাপেল তার হাসি, ঠোঁটের সাথে উঠানামা করছে। আশ্চর্য। এতদিন হলো তার তো কিছু চোখেই পড়েনি। সে ভাবার চেষ্টা করল। চেষ্টা করে যা বের হলো তা হলো, সে এই বান্দার সাথে একই বাড়িতে, একই রুমে, তাছাড়া মারামারি টাইপ জাপটা জাপটিও হয়ে গেছে। তবুও এখনো ভালোভাবে নোটিশও করেনি। আহারে বেচারা। কত মেয়ে পাগল, আর এমন বিয়ে করল, বউ পাগল হবে দূরের কথা, সামান্য নোটিশও করছে না। সে আফসোস করতে করতেই আবার মোবাইলে ধ্যান দিল। সুজানা গুছিয়ে উঠতে উঠতে বলল, আসি নিশাত। ভালো থেকো। নিশাত হেসে বিদায় জানালো। সুজানা বের হবে তখনই ওয়াহিদ বাসের ভেতরে এসে দাঁড়ালো। এসে বলল, নিশাত? সুজানা হা হয়ে গেল। হা হয়েই বলল, আপনি নিশাতের রিলেটিভ নাকি? ওয়াহিদ হালকা হাসল। হেসে বলল, হাজবেন্ড। সুজানার হাত থেকে ব্যাগ পড়ে গেল। সুজানা কোন রকম উঠিয়ে নিশাতের দিকে তাকালো। কি মেয়েরে বাবা! সে উঠেই তাড়াহুড়ো করে নামল। ছি ছি, কি লজ্জার ব্যাপার! বউয়ের সামনে জামাইয়ের দিকে কু নজর! আল্লাহ মাফ করো। বাস প্রায় ফাঁকা। ওয়াহিদ এসে বলল, নামার ইচ্ছে নেই? ছিল। তবে আপনাকে দেখে ইচ্ছা মরে গেল। ভালো। বলেই নিশাতের পাশের সিটে বসল। সাথে সাথেই নিশাত দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলল, চলুন যাওয়া যাক। বসো নিশাত। বাস তো আমার মামার বাড়ির না। বউ নিয়ে আরামে বসে থাকবেন। মামার বাড়ির হোক আর নিজের আরামে বসবো সেই কপাল আমার নেই। একদম সত্য বাণী। কোন ভেজাল নেই। এবার উঠুন। ওয়াহিদ হাত ধরে টেনে বসালো। নিশাত হাতের দিকে তাকিয়ে বলল, কোন চান্স মিস হতে দেন না, না? বউয়ের হাত ধরার জন্য আবার চান্স প্রয়োজন হয় নাকি? আমার নামে দলিল, আমার ঘরে, আমার রুমে বসবাস। তাকে ছোঁয়ার জন্য চান্স না, ওয়াহিদের ইচ্ছেই যথেষ্ট। নিজের নাম, দাম নিয়ে এত অহংকার কেন আপনার? যখন তখন 1000 কিলো ওজন নিয়ে ওয়াহিদ। আবরার ওয়াহিদ বলে বলে আমার ঘাড়ের উপরে ফেলতে থাকেন। শাহরুখ খানের টুকু আর বাদ রাখেন কেন? ওয়াহিদ, আবরার ওয়াহিদ সাথে বলবেন, নাম তো শুনাই হোগা।
আমার সব কিছুতে তোমার এত অ্যালার্জি কেন? থাকবে না? এত কষ্ট করে পড়ালেখা করে, চাকরি করে আমরা ভাব ধরতে পারি না। আর বসেন তো বাপের অফিসে। এত ভাব আসে কোথা থেকে বলেন? ওয়াহিদ ফুস করে শ্বাস ফেলল। ফেলে বলল, আমার কোন জিনিস তোমার পছন্দের তালিকায় আছে? একদম না। আবার পরেছেন সানগ্লাস। সানগ্লাস তো ঠিক আছে ব্র্যান্ডের। তবে যখনই আপনার মুখের দিকে তাকাচ্ছি এটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। খুলেন, এক্ষুনি খুলেন। এত দামি একটা সানগ্লাস কোন সময় আমার হাতে ভেঙে যায়? আল্লাহ না করুক। আমার কাছে টাকার পয়সার মূল্য আছে। ওয়াহিদ খুলল না, তবে উঠে দাঁড়ালো। নিশাত উঠতে উঠতে বলল, আপনি এসেছেন কেন? আমি বলেছি আপনাকে আসতে। ওয়াহিদ উত্তর দিল না। গত 3 দিন এই মেয়ে একবারের জন্য তার ফোন ধরেনি। তখন তার ইচ্ছে করেছে সোজা গিয়ে তুলে নিয়ে আসি। তবে কত কষ্টে নিজেকে দমিয়েছে সে জানে। সে এক হাতে নিশাতের ব্যাগ আরেক হাতে নিশাতের হাত ধরেই বাস থেকে নামল। নিশাত বিরক্ত নিয়ে বলল, এমন বাচ্চা পোলাপানের মতো হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন কেন? আপনার কি ধারণা আমি রাস্তা ঘাটে চলাচল করতে পারি না? তুমি সবই পারো নিশাত। বরং আমি যা পারি না তাও পারো। আর সেটাই ভয়। বলেই নিশাতকে গাড়িতে বসালো। বসিয়ে ড্রাইভিং সিটে নিজে গিয়ে বসল। বসতেই নিশাত বলল, আজকে আপনার পেয়াদা কই? সব সময় তো বগলতলায় নিয়ে ঘুরেন। ওয়াহিদ গাড়ি এক টান মেরে বলল, আমি আমার বউয়ের কাছে, তাই তাকেও পাঠালাম বউয়ের কাছে। আজকে না রিসিপশন। এর জন্য না এতদিন মরে গেলেন। এখন আবার এক একজনের বউয়ের জন্য এত মরে যাচ্ছেন কেন? আপাতত সেটা ক্যান্সেল। যাক, বাঁচলাম। এত ঢং আমার গায়ে সয় না। নেক্সট উইকে। ধুর। বলেই হাই তুলল। ভোরে রওনা দিয়েছে। ঘুম ঘুম লাগছে। তার হাই দেখে ওয়াহিদ বলল, ঘুমালে খবর আছে? নিশাত ভ্রু কুঁচকে বলল, ঘুমালে খবর আছে মানে কি? আমি এখন নিজের ইচ্ছায় ঘুমাতেও পারবো না? না। তো কি করব? বসে বসে আপনার চেহারা দেখব। দেখতেও তো পারো। নিশাত মুখ বাঁকালো। বাঁকিয়ে জানালার দিকে একটু কাত হলো। তার ঘুমের কোন ইচ্ছা ছিল না। তবে খবরের কথা শুনে ঘুম তো অবশ্যই দরকার। সে আরাম করে শুলো। শুতে শুতে বলল, গুড নাইট আবরার ওয়াহিদ। নাম তো শুনাই হোগা। ওয়াহিদ ঠোঁট টিপে হাসল। হেসে এমন এক ইউটার্ন নিল। নিশাত এক জটকায় ওয়াহিদের গায়ের উপরে এসে পড়ল। ওয়াহিদ সাথে সাথেই এত হাতে ঝাপটে ধরল। নিশাত স্তব্ধ হয়ে আছে। স্তব্ধ হয়েই বলল, একবার অ্যাক্সিডেন্ট করে মন ভরেনি? ভরেছিল, তবে তুমি বললে আবার হানিমুনে জাহান্নামে যাবে। ব্যবস্থা তো করতে হবে তাই না? বউয়ের স্পেশাল চয়েজ বলে কথা। নিশাত দাঁতে দাঁত পিষল। ওয়াহিদ সেই দিনের মতোই আলতো করে কপালে ঠোঁট ছোঁয়ালো। নিশাত আগের মতোই বলল, এই না শরীর লাগবে না। ওয়াহিদ নিশাতকে আস্তে করে সিটে বসিয়ে দিল। দিতে দিতে বলল, লাগলো কোথায়? এটা মহব্বত ছিল। এত কিছু বোঝ আর কোনটা মহব্বত এটা বোঝ না। চটাং চটাং উত্তর দেওয়া নিশাত আজ উত্তর দিল না। আগের মতোই কাত হয়ে জানালার দিকে তাকালো। স্বচ্ছ আকাশে রোদ ঝিলমিল করছে। সেই ঝিলমিল করা রোদের দিকে এক পলকে তাকিয়ে রইল। তাকাতে তাকাতেই চোখ বন্ধ করল। করতেই চোখের সামনে ভাসল সেই 11 বছরের নিশাত। ঝুম বৃষ্টি, কারেন্ট নেই, অন্ধকার রাত। সেই অন্ধকার ঢেলে সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে যাচ্ছে। জোরে জোরে কড়া নাড়ছে আর কেঁদে কেঁদে চিৎকার করে বলছে, দরজা খোল আন্টি, দরজা খোল। মা মরে যাচ্ছে। নিশাত সাথে সাথেই চোখ খুলল। খুলে ওয়াহিদ যেখানে ঠোঁট রেখেছে সেখানে হাত দিয়ে মুছে ফেলল। সুরবনার চোখটা লেগে গিয়েছিল, ঘুমটা ছুটে গেল দরজায় কারো নখ পড়তে। সে চোখ খুলে দেখল নিশাত দাঁড়িয়ে আছে। তাকে চোখ খুলে তাকিয়ে দেখতেই ভেতরে এসে গদগদ হয়ে বলল, এখন কেমন আছেন মা? এটা কোন কথা, শুকনো মাটিতে পড়ে মাথা ফাটিয়েছেন। দেখো কাণ্ড। এই কথা শুনে আর টেকা যায় বলেন? খেতে পারি না, ঘুমতে গেলে বুক ধড়পড় করে। আহারে, বয়স্ক মানুষ। এ বয়সে হাড্ডি ভাঙলে আর জোড়া লাগে? সারা জীবনের জন্য কুক্করকু। ও তো আল্লাহর রহমত মাথার উপর দিয়ে হালকা গেছে। 4 দিনের কোর্স। 3 দিনে কোন রকম করে দৌড়ে এলাম। জানে পানি আছে আমার।
এই যে এখন আপনাকে দেখে একটু আত্মাটা ঠান্ডা হলো। সুরবনা উত্তর দিল না। সেই নিশাতের দিকে এক পলকে তাকিয়ে রইল। তখনই আফসানা হক এলেন। মেয়ের এই অবস্থা তারা না এসে পারে। সে ধীরে ধীরে মেয়ের পাশে বসলেন। বসে বললেন, এত ঢঙের অভিনয়ের ট্রেনিং কে দিয়েছে তোমার মা? নিশাত আগের মতোই বলল, কি যে বলেন না নানু। সে যদি এত ছলাকলার অভিনয় জানত তাহলে আজ তার এই দশা হয়? তা ঠিক। বেটা মানুষকে বাঁধতে ছলাকলাই লাগে। এই যে কি সুন্দর আমার নাতিরে বেঁধে রাখছ। বউ যা বলে তাই ঠিক। আপনাদের মতো পারি কই নানু? শুধু জামাই হাতে রাখলে চলে, রাখতে হয় পুরো গোষ্ঠীকে। যেমন মা রাখেন। ইস, কত কিছু যে শেখার আছে তার কাছ থেকে। চুপ কর অপা মেয়ে কোথাকার। বাড়িতে আসতে না আসতেই ধ্বংস শুরু হয়েছে। তোমার জন্য আমার মেয়ের জন্য আজ এই অবস্থা। নিশাত শান্তভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সব সময়ের মতো হাসল। হেসে বলল, একদম ঠিক। মানে? মানে আপনি একদম ঠিক বলেছেন নানু। আমি হয়তো অপা। বলেই চোখের কোণা মুছল। সুরবনা আগের মতোই তাকিয়ে রইল। ওড়নার কোণা দিয়ে মুছা চোখের কোথাও পানির ছিটাফোঁটাও দেখা গেল না। বরং তার জন্য এসব হওয়ায় সুরবনার কাছে খুশি খুশিই মনে হলো। তাই যেমন ছিলেন তেমনই রইলেন। তবে আজ এতটুকুও রাগলেন না। তখনই সুন্দর মতো একটা মেয়ে ট্রে করে স্যুপ নিয়ে এলো। সুরবনার পাশে বসে বলল, ওঠ তো খালামণি। ঔষধের সময় হয়েছে। স্যুপটা খেয়ে ঔষধটা খেয়ে নাও। তা না হলে ওয়াহিদ ভাই কিন্তু খুব রাগ করবেন। আমাকে পই পই করে বলেছেন। একটু 19-20 যেন না হয়। সুরবনা হেসেই উঠে বসলেন। তার চোখ মুখ থেকে এখন খুশির ঝিলিক ছলকে ছলকে পড়ছে। সেই পড়ার মাঝেই বললেন, নিশাত এটা লামিয়া। আমার চাচাতো বোনের মেয়ে। ওই যে একদিন বললাম, ওয়াহিদের জন্য আমার খুব মনে ধরেছিল। তবে কপাল। বাবা, মা ছেলেমেয়েকে সব সময় দিতে চায় বেস্ট জিনিস। আর ছেলেমেয়েরা, যাক সেসব বলে আর লাভ কি? মেয়েটা আমার কথা শুনে দৌড়ে এসেছে। এই 3 দিন আমি তো ভালোই পুরো সংসারটা আগলে নিয়েছে। আর তোমার একটু ফোন করারও সময় হলো না। যাক হয়তো আমার ছেলেই নিষেধ করেছে। না পেয়ে, বউ পেয়েছে। তার জন্য 7 খুন মাফ। বলেই স্যুপের বাটি এগিয়ে নিলেন। মুখে তুলে বললেন, ইস, তোর হাতের তুলনা হয় না রে মা। বেঁচে থাক। আল্লাহ মনের সব আশা পূরণ করুক। নিশাত আগের মতোই হাসল। হেসে বলল, ভালো আছো লামিয়া? লামিয়াও হাসল। হেসে বলল, একদম। নিশাতের বিবাহিত জীবনের এক এক সকাল হচ্ছে এক এক রকম। জীবন তো না যেন স্টার জলসার সিরিয়াল। আজকে সকাল হলো অতি গুণধারী লামিয়া সুন্দরীর গুণ দেখে। সে নাস্তা টাস্তা বানিয়ে একাকার করে ফেলেছে। আর তার শাশুড়ি মা অর্ডার দিয়েছে আজকে সবাই একসাথে খাবে। কখন বাঁচেন মরেন। তাই যখন সবাই বাসায় থাকবে একসাথেই খাবেন। নিশাত এসে বসেছে সবার আগে। এই বাড়িতে আর যাই হোক ঘুম ভালো হচ্ছে। খেয়ে দিয়ে কমফোর্টার জড়িয়ে শুতেই ঘুম। অবশ্য অতীত ইতিহাস ঘাটলে ঘুমের সমস্যা তার কখনোও ছিল না। তবে অচেনা বাড়িতে একটু উপর নিচ হওয়ার কথা। তবে সেই রকমও কিছু হচ্ছে না। তাই ঘুমায়ও আগে উঠেছেও আগে। সে উঠেই বসেছে ড্রয়িং রুমে। আজকে তার অফিস নেই। একদিন রেস্ট। কলকে থেকেই আবার শুরু করবে। তবে আজকে দিন মাটি করার অবশ্য কোন ইচ্ছে টিচ্ছে নেই। সজল ভাইয়ের সাথে বের হবে। জায়গা দেখা হয়েছে। সেই গিয়ে কনফার্ম করবে। বাকি যা আছে সব দায়িত্ব সজল ভাইয়ের। সুরবনাও তার পাশেই বসা। আজকে তাকে পুরোই ঝরঝরে লাগছে। দেখে মনে হচ্ছে ফুরফুরে মেজাজেও আছেন। থাকবে না কেন? বোনের মেয়ে এনে এমন ভাব নিচ্ছেন তোপ নিয়ে এসেছেন। আরে বাবা তোপ নিয়ে আয় আর বোম নিয়ে আয় নিশাতের কি? সেই ওল্ড ফ্যাশন শাশুড়িগিরি। আরে বাবা কোন বউ এখন রান্নাঘর চায়, আর সে কোন গুড বউ হওয়ার জন্য মরে যাচ্ছে। মরে যাক আর না যাক তার ধারণা সে যতক্ষণ সামনে থাকে, পা থেকে মাথা পর্যন্ত তাকে পুরো স্ক্যান করতে থাকে। এত করে টরে লাভ কি? যতই তীক্ষ্ণ নজরেই তাকাও, মানুষের ভেতর তো আর দেখা সম্ভব না। যদি হতো কেঁপে উঠতে গো শাশুড়ি মা। আপনের জমানায় আপনি বুনো ওল থাকলে, আমি আমার জমানায় বাঘা তেঁতুল। ইতিহাস সাক্ষী। পুরাতন যত শক্তিশালীই হোক,
নতুন প্রজন্মের কাছে হার মানতেই হয়। তুমি রান্না বান্না কিছু জানো? নিশাত গলে গিয়ে বলল, জি না মা। আমি জানি না। জানোটা কি? শুধু চাটাং চাটাং জবান চালাতে। এক হিসেবে বলতে গেলে সেই রকমই। কেন, সুলতানা কিছু শেখায়নি? জি না। দুঃখের হিসেব নিকেশ করেই কুল পায় না। মেয়ের দিকে নজর দেবে কি? তা ঠিক। দিন দুনিয়ার কোন জিনিসের প্রতি তার নজর ছিল? নিজেও তো কোন কাজের ছিল না। দুনিয়া চেনার খবর নেই। একজনের হাত ধরে আরেক জনের ঘাড়ে এসে বসা। শেখালা মতো সব বলেই। জি অবশ্যই। তবে যত যত্ন করে অন্যের বউকে শিখিয়েছেন তত যত্ন করে নিজের মেয়েকে যদি শেখাতেন, অন্তত স্বামীর মনের মতো হতো। কিছু শেখাই আর না শেখাই জামাইকে কিভাবে ধরে রাখতে হয়, সেটা ঠিকই শিখিয়েছি। একদম ঠিক। অন্যের জামাইকে কিভাবে টানতে হয় সেটাও কি শিখিয়েছিলেন? সুরবনা কঠিন চোখে তাকালো। নিশাত দেখেও দেখল না। নিনিত এসে আস্তে করে তার পাশ ঘেঁষে বসল। নিশাত হেসে নাক টিপে দিল। তার সাথে সাথেই মাহফুজ এলো। আসতেই সুরবনা বলল, নিশাত যাও লামিয়ার হাতে হাতে একটু হেল্প করো। সে মেহমান মানুষ একা একা করছে। দেখতে কেমন দেখায়। নিশাত উঠে গেল। 2 মিনিটের মাথায় আবার ঘুরে এলো। হাতে তার চায়ের ট্রে। রাখতে রাখতে বলল, সে একাই 100 মা। তার নাকি কোন হেল্প লাগবে না। বলেই হেসে মাহফুজের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল। মাহফুজ হেসেই চায়ের কাপ হাতে নিল। সকালে 1 কাপ চা ছাড়া তার দিন ভালো যায় না। এই কয়দিনেই কি সুন্দর খেয়াল করেছে। আর তার বউ বলতেও পারবে না কি খায় না খায়। সুরবনা থমথমে মুখে বসে রইল। চেঁচিয়ে এক কাজের লোককে বলল, নিতুকে টেনে তুলতে। বেয়াদবের বেয়াদব। জামাই অফিসে যাবে তার খবর নেই। মাহফুজ শাশুড়ির আচরণে অবাকই হল। তিনি তার ছেলে মেয়ে বলতে অন্ধ। তাদের কোন কিছুতেই কোন দোষ নেই। সে অবাক হয়েই বলল, আমাকে ফিরতে হবে মা। সুরবনা সব সময় মাহফুজ ফিরতে চাইলেও 2-1 দিন এমনিতেও জোর করেই রাখেন। আজকে হেসে বলল, বিয়ের ঝামেলা গেলে নিতুকে এসে নিয়ে যেও। আমি বেয়ানের সাথে কথা বলে নেব। তারা যেন আগেই আসে। মাহফুজ এবারও অবাক হল। নিশাত ঠোঁট টিপে হাসল। হেসে দেখল নিতু ঘুম ঘুম চোখেই হেলেদুলে নামছে। সে মুখ কালো করে বলল, এটা কেমন কথা বললেন মা? 2 দিন পরেই রিসিপশন, এখন কেন ভাইয়া চলে যাবে? জামাই মানুষ, সে থাকবে সবার আগে। আপনি তাকে যেতে দিচ্ছেন কিভাবে? নিতুর ঘুম উবে গেছে। সে ভ্রু কুঁচকে এগিয়ে বলল, কি হয়েছে? সুরবনার কি আর সুযোগ আছে? নিশাত সাথে সাথেই বলল, ভাইয়া নাকি চলে যাবে। মা একটু থাকার জন্য বললও না। আবার বলছে বিয়ের ঝামেলার শেষে নিতুকে এসে নিয়ে যেতে। কেন মা? নিতু কি আমাদের উপরে এতই বোঝা? নিশাতের কথা শেষ হতে দেরি, নিতুর কথা ধরতে দেরি হয়নি। তুমি এসব বলেছ মা? নিতু চুপ। ওহ, এখন আমি চুপ। বোঝা হয়ে গেছি আমি। আর আমার জামাই এখন পর। মাহফুজ এগিয়ে বলল, এরকম কিছু না নিতু। তো কি রকম? এটা আমার বাবার বাড়ি। এখানে আমি যেমন মন চায় থাকব। আমাকে ডেকে তোলা হলো কেন? কেন তোমাকে এই কথা বলল? কেন আমাকে নিয়ে যেতে বলল? নিশাত আবারও মুখ খুলতে যাচ্ছিল। সুরবনা সাথে সাথেই হাত তুলে থামালেন। এই মেয়ের মুখ না জানি কবে সে নিজ হাতে সেলাই করে দেয়। সে বিরক্ত চেপে বললেন, এমন কিছু না। যাও ফ্রেশ হয়ে নাও। লামিয়া অনেক কষ্ট করে নাস্তা তৈরি করছে। আমরা সবাই একসাথে খাবো। তোমার লামিয়া বাবুর রান্না তুমিই খাও। ঢং দেখে আর বাঁচি না। নাস্তা তৈরি করেছে। কে করতে বলেছে ওকে? কাজের লোক নেই। লামিয়ার মুখ অপমানে থমথমে হয়ে গেল। তার কোন দরকার আছে এসব করার? খালামণি মাকে কি বলেছে কে জানে? ঠেলে পাঠালো। সুরবনা শ্বাস ফেলল। এই মেয়েকে তিনি সত্যিই বেয়াদব বানিয়ে ফেলেছেন। বড় ভাইয়ের মুখের উপরে কথা বলেছে। তখন কিছু বলেনি, সেই বলা এখন নিজের উপরে পড়ছে। সে মাহফুজের দিকে তাকিয়ে বলল, বাবা আসো নাস্তা করবে। আর এসবের জন্য আমি সত্যিই দুঃখিত। মাহফুজ আছে স্তব্ধ হয়ে। কি থেকে কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই স্তব্ধ হয়েই বলল, না মা, আজকে আর নাস্তা করার সময় হবে না। আপনারা বরং করুন। আমাকে আজ একটু তাড়াতাড়ি বেরুতে হবে। বলেই বেরিয়ে যেতে গেল।
নিশাত আফসোস মাখা কণ্ঠে বলল, আহারে জামাই মানুষ। লজ্জা পেয়েছে। মেয়েদের জীবনই এমন। বিয়ের পরে না থাকে মা বাপ, না থাকে বাপের বাড়ি। সবই পর, শুধু সময়ের অপেক্ষা। নিতু আবার ফুঁসে উঠল। ফুঁসে তার মাকে বলল, মাহফুজ যদি রাগে আর না আসে, আমি আগুন জ্বালিয়ে দেব বলে দিলাম। তুমি একদম ভেবো না নিতু, এই দায়িত্ব আমার। আমি থাকতে ভাইয়া রাগ করে আসবে না। এটা হতেই পারে না। আমি দরকার পড়লে অফিসে গিয়ে নিজে নিয়ে আসব। সুরবনা আগুন চোখে তাকালো। নিশাত অসহায় মুখ করে তাকালো, যেন ভয় পেয়ে গেছে। নিতু রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেল। সুরবনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে কোথা থেকে কি হলো, সে ভেবে পেলেন না। তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নাস্তার কথা তার মাথাও রইল না। ধীরে ধীরে উপরে গেলেন। আর যেতে যেতেই নিশাতের দিকে আবার ফিরে তাকালেন। অনেক অনেক দিন পরে সে রাগে থরথর করে কাঁপতে লাগলেন। আর তার রাগের এক সমস্যা, রাগলে না কাউকে চোখে দেখে না হিতাহিত জ্ঞান থাকে। সবাই যেতেই নিশাত লামিয়ার দিকে তাকালো। একটু হেসে বলল, মন খারাপ করো না লামিয়া, কেউ না থাক আমি আছি না। বলেই টেবিলে গিয়ে বসল। খাবার এগিয়ে নিতে নিতে বলল, জায়গা বুঝে গুণ দেখাতে হয় লামিয়া। অপাত্রে ঘি ঢালো আর মধু। কোন কাজে আসবে না। লামিয়া নিতুর মতো হনহনিয়ে চলে গেল। নিশাত ঠোঁট টিপে হাসল। হেসে আরামছে বসে বসে নাস্তা করল। এক কাপ চা নিয়ে গুনগুন করতে করতে রুমে এলো। ওয়াহিদ সেই আগের মতোই শুভ্র চাদরে কুশন বুকে চেপে শুয়ে আছে। নিশাত এসেছে পর থেকে এখানেই ঘুমাচ্ছে সে। ঘুমাক, ভাব বেশি হলে এই দশাই হয়। নিশাত গুন গুন করতে করতে পর্দা টেনে সরালো। এই বাড়ির কারো শান্তি তার সহ্য হয় না। আর এত আরামের ঘুম। ওয়াহিদ চোখ মুখ কুচকেই বলল, পর্দা টানো নিশাত। না। কেন? এমনি। ওয়াহিদ ওপাশে ফিরে শুল। কুশন মাথার উপরে চাপল। নিশাত হাসল। হেসে এক গাদা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে খাটে বসল। কতক্ষণ কাজ করল কে জানে। তার ধ্যান ভাঙল ফোনের শব্দে। ফোন করেছে সজল ভাই। সে হেসে রিসিভ করল। করে কানে রাখতেই হাসিটা মলিন হল। মুখটা হলো শান্ত, টলমলে দিঘির মতো। ফোন রেখে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর শান্তভাবেই ফোন, পার্সটা নিয়ে রুম থেকে বেরুল। যেতে যেতে একবার সুরবনার দরজার দিকে তাকালো। তাকিয়ে শান্তভাবেই বেরিয়ে গেল। সে বেরুতেই ওয়াহিদের ফোন বাজল। সে ঘুম ঘুম চোখেই রিসিভ করল। করতেই চোখ খুলল। খুলতে দেরি উঠতে দেরি হয়নি। গায়ে তার ঘরোয়া সিম্পল টি শার্ট, ট্রাউজার। সেগুলো পরেই দৌড়ে বেরুল। নিশাত রাস্তার পাশ দিয়েই ধীরে ধীরে হাঁটছে। এটা অভিজাত এলাকা। রিকশা পাওয়া যাবে না। দারোয়ান দৌড়ে ড্রাইভারকে বলতে বলতেই সে বেরিয়ে এসেছে। তার হাঁটার মাঝেই ওয়াহিদ গাড়ি নিয়ে এলো। নিশাত দেখেও দেখল না। ওয়াহিদ গাড়ি রেখে নিজে বের হয়ে এলো। এসে হাত ধরতে গেল। নিশাত হাত সরিয়ে শান্তভাবে বলল, আপনার মায়ের অ্যাক্সিডেন্টে যেমন আমি ছিলাম না, খোঁজ খবরও নেইনি, তাই আমার মায়ের কাছ থেকেও দূরে থাকুন। ওয়াহিদ এগিয়েই হাত ধরল। ধরে বলল, আমি কোন বিনিময়ের জন্য তোমাকে বিয়ে করিনি নিশাত। আমার জন্য রাঁধতে হবে, আমার জন্য অপেক্ষা করতে হবে, আমার সেবা করতে হবে। এসব কোন কিছুরই আমার দরকার নেই। তোমার ইচ্ছে হলে করবে, না হলে নেই। আমার টুকু তো আমি অবশ্যই করব। নিশাত হাসল। তাচ্ছিল্যের হাসি। হেসে হাত ছাড়িয়ে নিল। নিয়ে নিজেই গাড়িতে উঠে বসল। সুলতানা বের হয়েছিল সবজি নিতে। সাইডেই তো ছিল। কোথা থেকে এক সিএনজি এসে দিল ধাক্কা। সে উল্টে পড়ল। বেশি আঘাত অবশ্য পায়নি। তবে পড়ার জন্য মাথায় একটু আঘাত পেয়েছে। নিশাত ডাক্তারের সাথে কথা বলে মায়ের কাছে এলো। এসে অবশ্য কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে রইল। সুলতানা মেয়ের হাত ধরে বলল, তোর চোখে পানি আসে না কেন রে নিশাত? ওই দেখ সাবা হাপুস নয়নে কাঁদছে। মায়ের জন্য এতটুকুও মন পুড়ে না বুঝি? না মা পুড়ে না। কারো জন্যই না। আমার জন্যও না। না। কেন? ভালোবাসলে ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস রাখতে হয়। আমি রাখিনি। না। সুলতানা হাসল। হেসে বলল, তুই রাখিস। আমি যেই যেই ভুলগুলো করেছি, সেই ভুলগুলো তুই করিস না।
আমি করিও না মা, তাই তো কাঁদি না। দেখো না তোমার মেয়ে শুধু হাসে আর হাসে। সুলতানা মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর প্রথমবার ওয়াহিদকে নিজে থেকে কাছে ডাকলেন। ডেকে পাশে বসিয়ে বললেন, মেয়ের জামাইয়ের কাছে সব মায়ের চাওয়া থাকে, মেয়েটাকে সব সময় হাসি খুশি রাখুক। তবে তোমার কাছে আমার চাওয়া রইল, আমার মেয়েটা একটু কাঁদুক, প্রাণ ভরে কাঁদুক, কেঁদে কেটে তার বুকের জমানো বরফ গলে নিঃশেষ হোক। ওয়াহিদ সুলতানার হাত মুঠো পুরে নিশাতের দিকে তাকালো। আর নিশাত তার মতোই চোখ ফিরিয়ে নিল। রিসিপশনের আয়োজন ভালোভাবেই হচ্ছে। নিশাত অবশ্য জানে না কেমন ভালো। সব আয়োজন কনভেনশন হলেও অনুমান করা যাচ্ছে বেশ দ্রুত বেগেই এগিয়ে যাচ্ছে। কেননা সে আছে নিজের মতো দৌড়ের উপর। তবে দৌড়ে টৌড়ে বাড়ি ফিরলে নতুন নতুন মানুষের টেরা বাঁকা মুখ দেখছে। এই টেরা বাঁকা মুখই বলে দিচ্ছে তাদের বউ পছন্দ হয়নি। বউ থাকবে বাসায়, তাদের পা লেজ টেপাটেপি করবে, তারা একটু খোঁচাখুচি করবে, তবেই না মজা কোন অনুষ্ঠানের। এত মজা এই বউ দিচ্ছে না, সেই বউ খারাপ তো হবেই। তাই এই খারাপ বউ আরো খারাপ হয়ে অফিস থেকে ফিরল বলতে গেলে প্রায় সন্ধ্যায় একটু আগে। না, এত সন্ধ্যা পর্যন্ত সে অফিস করে না। তবে সেই আফিয়া মেয়েটার খোঁজ করতে গিয়ে দেরি হলো। যেই ভাতাটার জন্য মেয়েটার এত আগ্রহ ছিল, ফোন দেওয়ার পরও মেয়েটা নিতে আসছে না। তাই একটু খোঁজ খবর করল। মেয়েটার বাবার মোবাইলে কোন কারণে কল যাচ্ছে না, ঠিকানা অবশ্য পেয়েছে। যাবে কি না বুঝতে পারছে না। নিশাত ড্রয়িং রুমে পা রাখতেই দেখল তার শাশুড়ির পুরো গোষ্ঠী চায়ের আড্ডায় মেতেছে। নিশাতের ধারণা এই মানুষগুলো এই বাড়িতে আসার বাহানা খোঁজে। পান থেকে চুন খসলেই দৌড়ে এসে আপাগো, সোনাগো, ময়নাগো বলে তেল মারতে থাকে। কোন লাভে করে আল্লাহ পাকই জানে। আর এই তেল মারার বাহিনীর মধ্যমণি হলো তার শাশুড়ি। তিনি বসে আছেন ঝাঁসি কি রানীর মতো। নিশাত দেখেই গদগদ হয়ে লম্বা এক সালাম দিল। না দিয়ে উপায় কি? শাশুড়ি বলে কথা, এ যে সব শান্তির মাথা। আর শান্তির ব্যাপারে নিশাতের কোন আগপিছ নেই। সালাম দাতার দিকে সবাই তাকালো। গোষ্ঠীর কোনা কাঞ্চিতে কেউ মনে হয় আর বাকি নেই। সব এসে হাজির। একেই বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তবে এই মানুষগুলোর মধ্যে কয়েকজন আছে অন্য রকম। আর এই অন্য রকম মানুষগুলো হলো তার শ্বশুরের আত্মীয় তরফের। তারা বিনা কারণেই নিশাতকে স্নেহ করছে। বাড়িতে ফিরলে আদর মাখা কণ্ঠে কথা বলছে। তাদের মধ্যে থেকেই একজন হেসে বলল, কি খবর নিশাত? ছুটি ছাটা নেবে না নাকি? নিশাত হাসল, হেসে এগিয়ে গেল। এটা তার এক চাচি শাশুড়ি। যেতেই তিনি টেনে পাশে বসালেন। বসিয়ে বললেন, কাজ তো সারা জীবন করবেই, তবে কিছু কিছু সময় নিজের জন্য রাখতে হয়। নিশাত আগের মতোই হাসল। লামিয়ার মা মুখ বাঁকিয়ে বললেন, যে চাকরি, এই নিয়ে আবার এত ঢং। আপার কাজের লোকের বেতনও এর চেয়ে বেশি। অথচ এমন ভাবে দৌড়ে বেড়ায় যেন মহাকাশ টহাকাশ ফুঁড়ে ফেলছে। নিশাতের খিদে পেয়েছে। দুপুরে খাওয়ার সময় হয়নি। পেটে না থাকলে কি আর পিঠে সয়। তাই তাদের সামনেই নিঃসংকোচে হাত বাড়িতে একটা স্যান্ডউইচ তুলে নিল। নিয়ে কামড় বসাতে বসাতে বলল, মহাকাশ ফুরি আর যাই ফুরি, অন্যের বাসায় অযথা বেগরা খাটতে যাই না। কে বেগরা খাটছে? এটা উদাহরণ ছিল খালামণি। কিসের উদাহরণ? আহা খালামণি, এত মনে লাগান কেন বলেন তো? আমি কোন ভাবেই লামিয়ার কথা বলিনি। কেন বলবো? যদি আমার কোন খালামণি অসুস্থ হতো আমি বেগরা কেন বুয়াগিরিও গিয়ে করতাম। মায়ের চেয়ে ভালা সে তো হলো গিয়ে খালা। তার বেলা কোন হিসেব নিকেশ আছে, বলেন? লামিয়ার মা আগুন চোখে তাকালো। নিশাত দেখে হেসে বলল, ওমা লামিয়া দেখি। কখন এসেছ? একদম খেয়াল করিনি। সেই দিন গেলে আর তো খবরও নিলে না। তোমার ভাইয়া কত আফসোস করল। আহারে মেয়েটা এত খেটে খুঁটে রান্না করল, কিছুই মুখে তুলতে পারল না। লামিয়ার মুখটা একটু ঝিলিক দিল। দিয়ে বলল, ভাইয়া এই কথা বলেছে? হ্যাঁ, বলবে না কেন? সেই কয়দিন মায়ের জন্য কত কষ্ট করলে। আমি বউ হয়েও কি পারলাম? বলো। তার এক বন্ধুর জন্য তো তোমার কথাও বলল। তারা নাকি এমন সংসারী মেয়ে চায়। লামিয়ার ঝিলিক সাথে সাথেই নিভল। সুরবনা এতক্ষণ চুপচাপ শুনলেও
এবার বলল, সেই দিনের কথা শুনে মনে পড়ল সুলতানার খবর কি? শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে। জীবনে আর কোন কাজ ঠিক মতো করতে পারল না। অ্যাক্সিডেন্ট তো আপনারও হলো। আমারটা হলো বলেই তো হলো। নিশাত ঠোঁট টিপে হাসল। স্যান্ডউইচ রেখে পানির গ্লাস হাতে তুলে নিল। নিয়ে এক ঢোক পানি খেয়ে বলল, ছোটবেলায় আমরা একটা গল্প শুনতাম। এক শক্তিশালী দৈত্যের জান থাকে ছোট্ট একটা পাখির ভেতরে। সেই দৈত্যকে শেষ করতে হলে পাখিকে শেষ করতে হবে। এই গল্পটার মতো আমার পাখি আমার মা। কিছু কিছু মানুষ শুধু লুকিয়ে লুকিয়ে পিঠ পিছে ছুরি মারতে পারে। মেরে নিজেকে খুব উস্তাদ মনে করে। তবে আমি যা করি চোখে চোখ রেখেই করি। সুরবনা শান্ত চোখেই নিশাতের দিকে তাকালো। এই মেয়ের বুদ্ধি দেখে অবাক না হয়ে পারল না। নিশাত পানির গ্লাস রেখে বলল, আমার মায়ের খবরটুকু নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মা। আপনার দিল অনেক বড়। তা না হলে আমার মা কি আর আপনার খবর নিয়েছে? সে সত্যিই ঠিকঠাক মতো কোন কাজ পারে না। আর আপনি যা পারেন, তা তাকে দিয়ে ইহজীবনেও হবে না। তাই আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি যে সব ভুলে এই যে খোঁজ খবর নিচ্ছেন। দেখুন এই খুশিতে আমার চোখে পানি চলে এসেছে। সুরবনা আগের মতোই শান্তভাবে নিশাতের চোখে চোখ রাখল। সেখানে কৌতুক ছাড়া কিছুই দেখতে পেল না। আপনার পাখিও সামলে রাখবেন না মা। কখন না জানি কেউ গলা টিপে ধরে বলা তো যায় না। সুরবনা কোন উত্তর দিল না। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। সে পরিবেশ স্বাভাবিক করার জন্য হাসল। তখনই নিশাতের ফোন বাজল। সে বের করতেই দেখল ওয়াহিদ। অন্য সময় হলে রিসিভ করত না। তবে এখন একগাল হেসে বলল, আপনার ছেলে। দিনে তার কতবার ফোন দিতে হয় বলুন তো? বিরক্ত হয়ে মরি। বলেই উঠল। বেশি দূরে অবশ্য গেল না। একটু সাইড হয়ে আহ্লাদ করে বলল, হুম বলেন। ওয়াহিদ কান থেকে মোবাইল নামিয়ে চেক করল। নাম্বার ঠিক আছে তো? এত মধুর কণ্ঠ। সে গলা খাকারি দিয়ে বলল, নিশাত। হ্যাঁ রে বাবা, বলেন। ওয়াহিদের এবার ভ্রু কুঁচকে গেল। নিশ্চয়ই কোন গড়বড় আছে। সে সন্দেহের কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? আছি রে বাবা। এত টেনশন করলে চলে? মাত্রই বাসায় ফিরলাম। কেন বলুন তো? সময় হবে? আপনার জন্য কখন আবার সময়ের অভাব হবে? ওয়াহিদ হাল ছাড়ল। ছেড়ে বলল, মেহুল, আমার বন্ধুর ওয়াইফ। আমাদের যাবতীয় ড্রেস সেই ডিজাইন করছে। ট্রায়ালের জন্য আমাদের একটু যেতে হবে। তাছাড়া ডিনারে ইনভাইট করেছে। নিশাত একটু থামল। তারপর আগের মতোই বলল, এটা এভাবে বলার কি হলো? আমি এক্ষুনি রেডি হচ্ছি। শিওর? হ্যাঁ রে বাবা রাখেন তো। বলেই নিশাত ফোন কাটল। একরাশ লজ্জা মাখা মুখে এগিয়ে বলল, আমরা একটু বেরোবো মা। সুরবনা রাগে জেদে ফেটে যেতে চাইল। ওয়াহিদের চাচি কি বুঝল কে জানে, সে তারা লাগিয়ে বলল, এটা তো খুবই ভালো কথা। যাও, যাও রেডি হয়ে নাও। নিশাত আগের মতোই হাসল। হেসে আধা খাওয়া স্যান্ডউইচ আবার তুলে নিল। নিয়ে খেতে খেতেই উপরে চলে গেল। সুরবনা বসে রইল কাঠ হয়ে। আফসানা হক মেয়ের মুখ দেখলেন। স্বামী আছে, রাজত্ব আছে, বাহাদুরি আছে। স্বামী চোখ বুঝলেই তখন হয় বোঝা। সে বিরক্ত মুখে বললেন, এই নোংরা মেয়েকে ওয়াহিদ নিজের ঘরে কিভাবে রাখছে আল্লাহই জানে। হাত ধোয়া নেই, পা ধোয়া নেই। নেচে নেচে খেয়ে বেড়াচ্ছে। ওয়াহিদের চাচি হেসে বলল, আমরা যাকে ভালোবাসি তার সবকিছুকেই ভালোবাসি খালাম্মা। কিসের ভালোবাসা? নতুন বউ চাকের মধু। মধুর পিছে পিছে মৌমাছি তো ঘুরবেই। বছর ঘুরুক তখন ঠিক বোঝা যাবে। ওয়াহিদের চাচি আবারও হাসলেন। তবে আর কিছু বললেন না। ওয়াহিদ বাসায় ভেতরে গেল না। মানুষের শোরগোল তার ভালো লাগে না। সে বাড়ির সামনে থেকেই নিশাতকে ফোন দিল। নিশাত রিসিভ করল না। তবে ভয়েস মেসেজ পাঠালো, আমার সময় লাগবে। কি সময় লাগবে ওয়াহিদের মাথায় এলো না। তবে কি আর করার, গাড়ি সাইড করে মোবাইলে মনোযোগ দিল। দিল তো দিল, এই মেয়ের আর খবর নেই। প্রায় ঘন্টা হয়ে এলো। ওয়াহিদের ধৈর্যের দফারফা হয়ে সে গাড়ি থেকে নামতে গেল। এই মেয়ে নির্ঘাত যাবে না। শুধু ঘোল খাওয়ানোর জন্য বসিয়ে রেখেছে। তাই তো বলি এত মধুর সুরে বলছে কেন? তখনই দারোয়ান গেট খুলল। খুলতেই চোখ মুখ কুঁচকে নিশাত বের হলো। তার গায়ে কালো জামদানি শাড়ি।
কোকড়ানো চুলগুলো আজ বাঁধানো ছাড়া। টেনে কঠিন শাসনে ঘাড়ের এক সাইডে ফেলে রেখেছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। ওয়াহিদ গাড়ির সিটেই শক্ত হয়ে বসে রইল। নিশাত এগিয়ে ভ্রু কুঁচকে জানালায় কয়েকটা টোকা দিল। এই বান্দা ঘুমিয়ে গেছে নাকি? সব সময় তো তাকে দেখলেই স্প্রিংয়ের মতো লাফিয়ে নামে। আজ কি হলো? ওয়াহিদ রোবটের মতো ভেতর থেকেই দরজা খুলে দিল। নিশাত বসতে বসতে বলল, কি করছিলেন ভেতরে বসে? ঘুমিয়ে গিয়েছিলেন নাকি? এসেছি দেখেননি? ওয়াহিদ চোখ তুলে সোজা নিশাতের দিকে তাকালো। নিশাত ভ্রু কুঁচকে বলল, এজন্যই আসার আগে আয়তুল কুরসি পড়ে ফু দিয়ে এসেছি। পুরো শরীর বন্ধ। কারো বদ নজরে কিচ্ছু আসবে যাবে না। ওয়াহিদ হেসে ফেলল। নিশাত বিরক্ত মুখে অন্য পাশে তাকালো। শাশুড়ির মাথা ঘোরানোর জন্য আয়োজন করেছে, এদিকে ছেলের মাথা ঘুরে বসে আছে। ওয়াহিদ হেসেই ডাকল নিশাত। নিশাত মুখ ফেরালো না। বাইরে তাকিয়েই বলল, এত ডেকে টেকে লাভ নেই। শাড়ি আমি আপনার জন্য পরিনি। তাই তাড়াতাড়ি রাস্তা মাপেন। মেহুল ভাবির বাড়িতে এখন না যাই? নিশাত সাথে সাথেই ফিরল। ফিরে বলল, না যাই মানে কি? এত কষ্ট করে রেডি হলাম। আপনার মুখের কথার দেখি কোন ঠিকঠিকানাই নেই। আবার বললেন ডিনারের জন্য বলেছে। এই আশায় আমি খাবারটা পর্যন্ত খেলাম না। ওয়াহিদ উত্তর দিল না। আবারও হাসল। হেসে গাড়ি স্টার্ট দিল। দিতে দিতে মেহুল ভাবিকে কে মেসেজ করল। ভাবি লেহেঙ্গা ক্যান্সেল, রিসিপশনের জন্য শাড়ি চাই আমার। একেবারে লাল টুকটুকে একটা শাড়ি। নিশাত গাড়ি থেকে নামল ভ্রু কুঁচকেই। এই বেটার হাবভাব তার ভালো ঠেকেছে না। কোথাকার ডিনারের কথা বলে কোথায় নিয়ে এলো কে জানে? তার মধ্যে কেমন কেমন করে তাকাচ্ছে। নজরই বলে দিচ্ছে গড়বড়, বিশাল গড়বড়। সে গড়বড় গোটালা নিয়ে দাঁড়াতেই হালকা শীতল একটা বাতাস নিশাতকে ছুঁয়ে গেল। ছুঁয়ে যেতেই নিশাত আকাশের দিকে তাকালো। রাতের আকাশ, মেঘ জমেছে কি না বোঝার উপায় নেই। তবে গাঢ় ঝমাট অন্ধকার। সেই অন্ধকারের মাঝেই শহরের লুকানো ঐশ্বরিক এক সৌন্দর্য। যেই সৌন্দর্য একমাত্র সন্ধ্যা নামার পরেই দৃশ্যমান হয়। যেখানে যতদূর চোখ যায় শুধু টিমটিম করা কৃত্রিম আলো আর আলো। সেই আলোর দিকে দৃষ্টি রেখেই নিশাত ধীরে ধীরে এগিয়ে গেল। জায়গাটা একদম নিরিবিলি। মাঝে মাঝে শো করে গাড়ি দৌড়ে যাচ্ছে। সে এগিয়েই ব্রিজের রেলিং ঘেঁষে নিচে উকি দিল। কৃত্রিম আলোর প্রতিচ্ছবি নদীর পানিতে ঝিকিমিকি করছে। এই ঝিকিমিকিতে ক্ষুদ্র মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে না। উঠে বিশাল বিশাল ইট পাথরের প্রাচীর। যেই প্রাচীর ঘিরে জোনাকি পোকার মতো টিমটিম করে জ্বলতে থাকে আলো। আর সেই জ্বলতে থাকার আলোর দিকেই নিশাত একপলকে তাকিয়ে রইল। দেখতে ভালো লাগছে। মনে হচ্ছে স্বপ্নে বিচরণ করছে। এই যে হাত বাড়ালেই মনে হবে জোনাকিগুলো হাতে এসে পড়বে। ওয়াহিদও নিশাতের পাশে দাঁড়ালো। তার দৃষ্টি অবশ্য আশেপাশে কোথাও নেই। কোথায়? সেটা বলা বাহুল্য রাখে না। নিশাত জানে, কেউ কারো দিকে তাকিয়ে থাকবে সেই মানুষ বুঝবে না এটা হয় না। দৃষ্টি হচ্ছে অদৃশ্য এক তীর। এই তীর অদৃশ্য ভাবেই একজন ছুঁড়ে আর অদৃশ্য ভাবেই আরেকজনের গায়ে গিয়ে লাগে। আর এই খেলা এই দুজন ছাড়া কেউ অনুভব করতে পারে না। যেমন অনুভব করছে এই যে পাশাপাশি দাঁড়িয়ে থাকা অনেক অনেক দূরের দুটো মানুষ। দুটো মানুষের একজন দূরত্ব বাড়াতে ব্যস্ত আরেকজন কমাতে। যেই জন ব্যস্ত কমাতে তারই গরজ বেশি। সেই গরজ থেকেই নিস্তব্ধতাকে ভেঙে তার শান্ত গম্ভীর কণ্ঠে ডাকল, নিশাত। আর নিশাত সে তো নিশাতই। তাই ফিরেও তাকালো না। এই ডাক তার প্রাচীর ভেদ করে হৃদয় পৌঁছায় না। তাই কৌতুক মাখা সুরে বলল, মুখ খুলে এত সুন্দর সময়টা নষ্ট করতে চাইছি না। কেননা মুখ খুললে আপনার এই রোমান্টিক ওয়েদারের 12টা বেজে যাবে। ওয়াহিদ হাসল। হেসে বলল, রোমান্টিক হতে পারছি কই? বউ তো মহাব্যস্ত মানুষ। জায়গা টায়গা কিনে উড়িয়ে ফেলছে। হিংসে হচ্ছে? হচ্ছে। কেন? আপনার টাকায় তো আর কিনছি না। সেটাই কিনছো না কেন? আমি চাই না আমার কোন কিছুতে আপনি থাকুক। তুমি চাও আর না চাও, আমি থাকবই। দেখা যাবে মায়ের ছেলে। ওয়াহিদ ভ্রু কুঁচকে তাকালো। নিশাত তখনই ফিরে তাকালো। তাকাতেই চোখে চোখ পড়ল। নিশাত অবশ্য চোখ ফিরিয়ে নিল না। সে ফিরিয়ে নিতে জানেও না। তাই ওয়াহিদের মতোই তাকিয়ে রইল। পাশাপাশি দাঁড়ানো,
তবুও যেটুকু দূরত্ব আছে সেইটুকুও মিটিয়ে বলল, সব খবর থাকে আপনার কাছে তাই না? আমি কোথায় যাই, কি করি, কোথায় কোথায় ঘুরি, সব। তবে মায়ের খবর কি রাখেন মামাস বয়? ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলল। ফেলে দুহাত পকেটে পুরে বলল, আমি জানি আমাদের মাঝে তিক্ত একটা অতীত আছে নিশাত। যেই অতীতের সুতো ধরে মা, বা তুমি হয়তো দুজন দুজনকে মেনে নিতে পারছো না। তবে একবার সব ভুলে ভালো থাকার চেষ্টা করো। দেখবে সব ঠিক হয়ে গেছে। আপনি কিছু জানেন না। কিছুই না। হয়তো। তবে তুমি একটা ট্রমায় আটকে গেছো নিশাত। অনেকটা সময় পেরিয়ে গেছে। একবার এখান থেকে বেরোয়। দেখবে দুনিয়া কত রঙিন। আচ্ছা। হ্যাঁ। আর আপনার মা? মায়ের কথা থাক নিশাত। নিশাত ঠোঁট টিপে হাসল, হেসে আঙুল তুলে ওয়াহিদের গালে স্লাইড করতে গেল। ওয়াহিদ সাথে সাথেই মুঠো করে ধরে ফেলল। শুধু মুঠো না, শক্ত করে চেপে ধরল। এতটাই শক্ত নিশাতের চোখ মুখ কুঁচকে গেল। সেই কুচকানো চোখের দিকে তাকিয়ে ওয়াহিদ বলল, আমাকে ছুতে হলে ভালোবাসতে হবে নিশাত। নিশাত আগের মতোই ঠোঁট টিপে হাসল। হেসে বলল, এটা কখনোই সম্ভব না। কেন? আমি আপনাদের ঘৃণা করি। তাহলে বিয়ে করলে কেন? সেটা আরেক দিনের জন্য তোলা থাক। আমি আজই শুনতে চাই। আগেই তো বললেন, মায়ের কথা থাক। আমার সব কথায় আপনার মা শুনতে পারবেন মামাস বয়? নিশাত, আমার মা তুমি, তোমরা দুজনেই ভিকটিম। আমার মা যা করেছে বোনের ভালোবাসায় অন্ধ হয়ে। আর তুমি এখন যা করছো তাও তোমার বাবার ভালোবাসায় অন্ধ হয়ে। নিশাত কথার আর উত্তর দিল না। টেনে হাত ছাড়িয়ে নিল। নিয়ে সরতে গেল। ওয়াহিদ কোমর জড়িয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে ফেলল। নিশাত শান্ত, চুপচাপই রইল। আগের মতোই বলল, এখন ভালোবাসা লাগছে না, না? কেন লাগবে না? আমি তো বললামই আমাকে ছুতে হলে ভালোবাসতে হবে। এখন তো তুমি না, আমি ছুঁইছি। আর আমার তরফ থেকে ভালোবাসার কোন কমতি নেই। নিশাত আবারও সরতে চাইল। ওয়াহিদ রেলিংয়ের সাথেই চেপে ধরল। নিশাতের লাল টুকটুকে ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যদি একটা চুমু খাই, তো মাহামন্য তাসনিম নিশাত, আপনার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? নিশাত নিজে সব সময় সোজা সাপটা কথা বলে। তবে ওয়াহিদের এই সোজা কথায় সে প্রথমবার থমকাল। অবশ্য সাথে সাথেই নিজেকে সামলে নিল। নিয়ে বলল, তুষের আগুন চেনেন? এই আগুন সহজে নিভে না। এমন আগুনে জ্বলতে না চাইলে দূরে থাকুন। ওয়াহিদ দূরে গেল না। আরও এগিয়ে গেল। এগিয়ে যেতে যেতে বলল, আমি জ্বলতে চাই। আমার নিশাতের সব দুঃখ কষ্টের যত আগুন, সেই আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হতে চাই। ওয়াহিদকে অবশ্য নিঃশেষ হওয়ার সুযোগ দিল না। তার তপ্ত শ্বাসের সাথে মিশেও নিশাত হেসে ফেলল। ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলে নিশাত থেকে সরে এলো। এসে আর নিশাতের দিকে ফিরে তাকালো না। সোজা গাড়িতে গিয়ে বসল। তখনই গুড়ি গুড়ি বৃষ্টি নামল। নিশাত গাড়ির দিকে গেল না। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। গুড়ি গুড়ি বৃষ্টি তার গায়ে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগল। হেনার গায়ে লাল, সবুজ মিলিয়ে এক কাতান শাড়ি। শাড়িটা তার না, তার বোনের। এই শাড়িটা তার এত পছন্দের। তাই চেয়ে নিয়ে এলো। এত বড় রিসিপশন পার্টি। এমনি এমনিই যাওয়া যায়। সে শাড়ির আঁচলে পিন মারতে মারতেই রুম থেকে বেরোলো। সুলতানা, সজল কেউই নাকি যাবে না। না যাক। তার কি? সে তো ভাই যাচ্ছে। সকাল বেলায় জামাই বাবাজি গাড়ি পাঠিয়েছে। এসিওয়ালা বড় কালো গাড়ি। সে তো ভাই ডাট বাট নিয়েই যাবে। তাদের বাড়ির দরজা হাট করে খোলা। সাবা হয়তো নিচে গেছে। সেই হাট করা দরজা দিয়ে দেখল, নিশাত হেলে দুলে আসছে। তার কলিজা খাবলে উঠল। সন্ধ্যায় রিসিপশন। আর এখন এই মেয়ে বিয়েটিয়ে ফুটবলের মতো লাথি মেরে চলে আনে নিত। অসম্ভব কিছু না। এই মেয়ে দ্বারা সবই সম্ভব। আল্লাহ গো। রিসিপশনটা আর খাওয়া হলো না। নিশাত তার মামিকে দেখে বলল, এমন লাল, সবুজের পতাকা হয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মানে? তুই এখানে কি করছিস সেটা বল। আমি তো এলাম মাকে নিতে। মা নাকি যাবে না? বললেই হলো। পুরো গোষ্ঠীকে যেতে হবে। সজল ভাই কই? হেনা হাফ ছাড়ল। যাক বাবা বেঁচেছে। সে হাফ ছেড়েই বলল, তোর মা রুমে, সজল কই জানি না। নিশাত সাথে সাথেই ফোন দিল।
সজল রিসিভ করতেই বলল, ডানে বামে কোন কথা না। আমার রিসিপশনে যদি না আসো, এই জীবনে আর মুখ দেখবে না। সজল বড় একটা শ্বাস ফেলে বলল, কেন এসব করছিস? বলেছি না ডান বাম না। সোজা বাড়িতে আসো, রেডি হবে। এসব বন্ধ কর নিশাত। কি বন্ধ করব? বিয়ে তো হয়েই গেছে। এখন পোলাও রোস্ট খেতে সমস্যা কি? রাখো তো নিশাত। তুমি আসবে কি না বলো? সজল ফোন কেটে দিল। নিশাত ভোতা মুখেই দেখল সুলতানা বেরিয়ে এসেছে। নিশাত হেসে বলল, চলো মা, সারা জীবন স্বপ্ন দেখলে মেয়ের ঘর সংসার, সেই ঘর সংসার নিজের চোখে দেখবে না? সুলতানা বড় একটা শ্বাস ফেলল। ফেলে আবার রুমে ঢুকে গেল। সুরবনা ভাবির সামনে তার যেতে ইচ্ছে করে না। এই মেয়ে শুনলে তো, পেটে রেখে কি জ্বালায় যে পড়ল। এমন জ্বালা দুনিয়ার আর কারো ঘাড়ে না পড়ুক। ওয়াহিদ মাত্রই স্টেজে বসেছে। তার সোলো ফটোশুট হচ্ছে। এর মধ্যে আসিফ দৌড়ে এলো, তার হাতে মোবাইল। এর দৌড় দেখেই ওয়াহিদ অনুমান করতে পারল কে? এই মেয়ে নিজে থাকে শান্ত, তবে বাকি সবাইকে করে রাখে অশান্ত। এই যে অভিমান করে আছে। একবার জিজ্ঞেস করেছে? একবারও না। সে তার নিজের মতো আপন ভুবনে ব্যস্ত। আসিফ দৌড়ে কিছু বলবে তার আগেই ওয়াহিদ মোবাইল টেনে নিল। নিতে কানে রাখতেই নিশাত বলল, এই শাড়ির কথা আপনি বলেছেন? হ্যাঁ। কোন চোখ দিয়ে দেখে বলেছেন? রিসিপশনে কেউ এমন লাল গাদিসা শাড়ি পরে? এখন তো বিয়ের দিনেও কেউ পরেরা। আর উনি রিসিপশনের জন্য অর্ডার দিয়ে রেখেছেন। কেন? এই না শুনলাম সিম্পল সিম্পল জিনিস পছন্দ। তো আমার বেলা এই অত্যাচার কেন? ওয়াহিদের বলতে ইচ্ছে করল, তোমার লাল টুকটুকে ঠোঁট দেখে। তবে সেই দিনের রাতের কথা মনে করে আর এমন কিছুই বলল না। বলল, ইচ্ছে না হলে পড়বে না। মেহুল ভাবির স্টকে কালেকশনে তো আরও থাকার কথা। রিসিপশনের জন্য অর্ডার দেওয়া শাড়ি এখন নাকি পরব না। আপনার মতো দুমুখো মানুষ আমি? আমি দুমুখো মানুষ? হ্যাঁ। সেই দিন রাতে আসলে তো আর এমন কাহিনী হতো না। আমি নিজের মতো বলে দিতাম। তুমি এখন এসবের জন্য ফোন দিয়েছ? দিলে সমস্যা কি? ওয়াহিদ চুপচাপ বসল। বসতেই নিশাত বলল, চুলের তো 12টা বাজিয়ে দিচ্ছে। এই আপনার জন্য বসে বসে এখন আমার এত কষ্ট করতে হচ্ছে। কি দরকার ছিল এই রিসিপশনের? বিয়ে করেছ, ব্যাস কাজ খতম। না সারা দুনিয়াকে ঢোল পিটিয়ে দেখাও। নিজে তো রয়েছে স্যুট বুট পরে। বউ চাই ক্যাটরিনা, আলিয়া। ওয়াহিদ সাথে সাথে বলল, মেহুল ভাবির কাছে দাও। আমি তো বলেছিলাম ন্যাচারাল রাখতে। খবরদার চুলে কিছু করবে না। আরে বা, কষ্ট করছি আমি, আবার খবরদারও বলে আমাকে? ওয়াহিদ হাল ছাড়ল। ছেড়ে বলল, কতক্ষণ লাগবে? সবাই ওয়েট করছে। করুক। বউ দিয়ে ধুয়ে পানি খাবে? খাবে তো সেই কাচ্চি, কাবাব, রোস্ট। মাঝখান থেকে বউ নিয়ে বসিয়ে রাখা। ভালো কথা, আমার মায়ের খবর কি? তাদের যদি কোন সমস্যা হয়, খবরদার তো আমি দেখাবো বলে দিলাম। আমি নিজে তাদের খেয়াল রাখছি নিশাত। রাখবেন না? আমার মা নিত্যি এসে পড়ে থাকে আপনাদের বাসায়? ওয়াহিদ ফোন কেটে দিল। কেটে মেহুল ভাবিকে মেসেজ দিল। ভাবি চুলে কোন কিছু না। ন্যাচারাল ভাবে খোপা করতে বলো। এই পাগল মেয়ে কি জানে তার এই ম্যাগি নুডলসের মতো চুল ওয়াহিদের কত ভালো লাগে। সে আসিফকে মোবাইল দিয়ে বলল, সুলতানা আন্টিরা কোথায়? ভিআইপি কর্নারে আছে স্যার। গুড। তুমি তাদের কাছে যাও। কোন রকম অসুবিধা যেন না হয়। জি স্যার। নিশাত হলে পৌঁছালো আরও ঘন্টা 3 পরে। নিতু, লামিয়া সহ অনেক মেয়েরাই তার সাথে ছিল। তবুও ওয়াহিদ নিজেই এগিয়ে গেল। তার বন্ধুরা হইচই করে উঠল। শীষ বাজিয়ে বলল, তুমি তো বন্ধু শেষ। ওয়াহিদ মনে মনে বলল, যে বউ আমার আমি এমনিতেই শেষ। গাড়ির দরজা খুলতেই ওয়াহিদ হাত বাড়িয়ে দিল। ফটো, ভিডিও হচ্ছে। নিশাত ঢং করেই ওয়াহিদের হাতে হাত রাখল, মুখে তার সেই চিরচেনা হাসি। ওয়াহিদ এগিয়ে সুন্দর করে গুছিয়ে নিশাত গাড়ি থেকে বের করল। সোজা তার পাশে দাঁড়াতেই প্রায় ফিসফিস করে বলল, আয়না দেখেছ? নিশাত হেসেই কোনোরকম ঠোঁট নাড়িয়ে বলল, সকাল থেকে আয়নার সামনেই বসে আছি। আলাদা করে আরও কিছু দেখার বাকি আছে? আশা করি বুঝে গেছো কেন লাল শাড়ি বলেছি। নিশাত উত্তর দিল। সাজিয়েছে পর থেকে সবার মুখে এক কথাই শুনছে।
অন্য কোন রঙে এর চেয়ে বেশি মানাতই না। আরে বাবা, লাখ টাকার শাড়ি আর লাখ টাকার মেকআপে রাস্তার জরিনাকেও সুন্দর লাগবে। সে আর কোন ছাতার মাথা। সে বিরক্ত চেপেই স্টেজে গিয়ে বসল। তারপরই শুরু হলো আসল অত্যাচার। দুনিয়ার মানুষের সাথে হেসে হেসে দুনিয়ান ছবি তুলো। ওয়াহিদ অবশ্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। কেন চলছে নিশাত জানে। সে ভাই আগেই বলেছে, তার যত কাছে আসবে তুষের আগুনের মতো জ্বলবে। তা ভাই জ্বলো। তখনই দু পরিবারের মানুষকে আসতে বলল। একসাথে ছবি তুলবে। ওয়াহিদ এবারও নিজেই উঠে গিয়েই সুরবনাকে ধীরে ধীরে নিয়ে এলো। মা তার রাগী, যেদি যাই থাক। মা তো, আর এই মাই তার অর্ধেক দুনিয়া। সে জানে নিশাতকে মানতে কষ্ট হচ্ছে। একমাত্র তার সুখের জন্যই চুপচাপ সব করছে। এইটুকুই কজনে করে। আসিফ গিয়ে সুলতানাকে নিয়ে এলো। এসেছে পর থেকে বলতে গেলে ইচ্ছে করেই সুরবনার আশেপাশে আসেনি। সুরবনাও তার মতো ছিল। কিছু কিছু জিনিস চাইলেও ভোলা যায় না। কখনো না। তাই তো পাশাপাশি দাঁড়াতেই সুলতানার চোখে পানি চলে এলো। একটা সময় এই মানুষটা খুব কাছের ছিল। অল্প বয়সে বিয়ে। বলতে গেলে দিন দুনিয়া ভালো মন্দ কোন কিছুই জ্ঞান নেই। সব তো এই মানুষটার কাছেই শেখা। তাদের যে খুব খুশি মনে গ্রহণ করেছিল এমন না। তবে খারাপ ব্যবহারও করেনি। নিশাত যখন পেটে, বাবার বাড়ির মানুষ নেই, শ্বশুর বাড়ির কেউ নেই। পাশে ছিল শুধু এই মানুষটা। সব তো সেই বুঝিয়ে দিত, দেখিয়ে দিত। তবে মানুষের সাথে মানুষের সম্পর্ক যতই ভালো থাক, রক্ত আর কবুলের উপরে যায় না। তাদেরটাও যায়নি। শারমিন যখন একগাদা নোংরা অভিযোগ নাজিমের নামে আনল, তার বিশ্বাসই হয়নি। কেন হবে? ভালোবাসা, বিশ্বাসের মানুষ তার। তাছাড়া শারমিনের চালচলন তেমন তার পছন্দও ছিল না। কেমন গায়ে পড়া ছিল। না সবার সাথে না, শুধু যেন নাজিমের সাথেই। দিন নেই, রাত নেই। নাজিম ভাই, নাজিম ভাই। এই নিয়ে নাজিমের সাথে তার কত নীরব অভিমান চলত। তবে যারা এত কিছু করেছে তাদের বোনকে কিছু বলা যায় না। চোখের কাটা হলেও না। তাছাড়া সুরবনার এই বোন সুরবনার জান। মা বেশি ভাগ সময় অসুস্থের কারণে বলতে গেলে নিজেই সন্তানের মতোই মানুষ করেছে। শারমিনের সব আবদার, আহ্লাদ, রাগ, জেদ সব কিছুই ছিল তার আপা। তাই যখন এই অভিযোগ আঙুল নাজিমের দিকে তাক করা হলো, সেই দিন প্রথম সে সুরবনার মুখের উপরে কথা বলল। যেই আঙুল তার স্বামী দিকে তাক করা হয়েছিল, সেই আঙুল সে নিজেও তার বোনের দিকে তুলেছিল। আর তার স্বামী নির্দোষেই বলে শক্ত করে তার পাশে দাঁড়িয়েছিল। সুরবনা স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর আর তার মুখোমুখি হয়নি। কখনোও না। এর মধ্যে শারমিন আত্মহত্যা করল। দুতলা বাড়ি। সুরবনা নিজে পছন্দ করে এই বাড়িতে উঠেছিল। তার বারান্দা পছন্দ তাই তারা উপরে আর সুলতানারা নিচে। এত বছরের সম্পর্ক শুনে সুলতানা থাকতে পারেনি। দৌড় গেল। সেই দিন সুলতানা আসল সুরবনাকে দেখল। ভয়ঙ্কর সুরবনা। তারপরেই শুরু হলো সুলতানার জীবনে ঝড়। সন্ধ্যায় এসে নাজিমকে পুলিশে ধরে নিয়ে গেল। সে কার কাছে যাবে দিশে পায় না। এই বিশাল শহরে এই সুরবনাদের ছাড়া তো সে কাউকে চেনে না। 8 মাসের পেট। এটা নিয়েই এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়। সে অল্প শিক্ষিত দুনিয়াদারি না চেনা মানুষ। কোন কুল কিনার ঠাঁই পায় না। তার মধ্যে শুরু নতুন উৎপাত। সুরবনা টাকা পয়সা ব্যবসা সব গুটিয়ে ফেলল। নাজিম নাকি আলাদা ব্যবসার জন্য লোন টোন নিয়েছিল। তারাও এসে হাজির। টাকা পয়সা কি আছে না আছে সুলতানা কিছুই জানে না। জানার প্রয়োজন তো কখনো পড়েওনি। তার সব দায়িত্ব নিয়েছিল নাজিম। নাজি তো নিজেকে ছাড়া আর কোন দুনিয়া চেনায়নি। সে শুধু চিনত এক নাজিম আর এই যে সুরবনা নামের ভয়ঙ্কর এক মানুষকে, যে তার অহমের জন্য সব করতে পারে। নিশাত স্কুলে যেতে পারে না, এলাকায় বের হওয়া যায় না। বের হলেই টিটকারি শুরু হয়। কোথা থেকে একদল ছেলে জুটে গেল কে জানে। তাদের নোংরা কথা, ইশারা, গান, ঢিল একটার পা একটা অত্যাচারে ঘরে টেকা যায় না। তারা তার 11 বছরের বাচ্চা মেয়েটা কেউ ছাড়ে না। একদিন দোকানে গেছে। সাদা জামার পেছনে লাল রং ছুঁড়ে মারল। নিজেরা মেরে নিজেই কি অসভ্য নোংরা ইঙ্গিত। আরেকদিন তো টেনে ফ্রকের হাতায় ছিঁড়ে দিল। মেয়ে ভয়ে দৌড়। আর বেরি হতে চায় না।
আর এই সব কিছু শুধু দুশ্চরিত্র স্বামীর হাত ধরেছি বলেই পুরো দুনিয়া তাদের ছুঁড়ে ফেলে দিল নর্দমায়। স্বামীর দোষ যে মেয়ে দেখেও দেখে না, তার মতো মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটে। এদেরও সমান শাস্তি দেওয়া দরকার। তাই তার শাস্তি চলতে লাগলো ভালো করেই। এই চলাম শাস্তির মাঝেই গহনা টহনা যা ছিল সব বিক্রি করে অনেক কষ্টে নাজিমের সাথে একবার দেখা করার সুযোগ হলো। আহা, নাজিমকে চেনা যায় না। কি পরিমাণ অত্যাচার তার উপর দিয়ে গেছে, সেটা মুখে বলার অপেক্ষা রাখে না। সুলতানার ভেতর ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো। এই গুঁড়ো গুঁড়োর মাঝে নাজিম পাথরের মতো মুখ করে বলল, শারমিন যা বলেছে সত্য। আমরা বিয়ে করেছিলাম, তার গর্ভে আমারই সন্তান ছিল। তার মৃত্যুর জন্য আমিই দায়ী। এখানে আর এসো না সুলতানা, যাও বাড়ি যাও। সুলতানা স্তব্ধ হয়েই তাকিয়ে রইল। তার তাকানোর মাঝেই নাজিম চলে গেল। যেতে যেতেও আরেকবার ফিরে তাকালো। সেই তাকানোই শেষ। কিভাবে বাড়িতে এলো সে জানে না, কিভাবে সময় গড়ালো তাও জানে না। টাকা নেই, ঘরে খাবার নেই। এই যে এই বিশাল দুনিয়া, এখানে তাদের কেউ নেই। যার হাত ধরে পুরো দুনিয়া ফেলে চলে এসেছিল, সেও নেই। এত বড় ধোঁকা কোন মেয়ের সাথে না হোক কোন মেয়ে তার মতো প্রেমে অন্ধ। তখনই তার দুনিয়া দুলে উঠল। তারপর অসহ্য এক যন্ত্রণা নিভু নিভু চোখে দেখল তার মেয়ে। আহা, এই যে হাসি হাসি মুখে বউ সেজে বসে থাকা, এই মেয়ে কাঁদছে, পাগলের মতো দৌড়াচ্ছে। কখনো ঘর, কখনো রাস্তা, কখনো এই যে সুরবনা নামের মানুষটা, এর ঘরের দরজায়। বৃষ্টির ঝিমঝিম শব্দ আর অসহ্য ব্যথার মাঝেও তার কানে বাজে, আন্টি, দরজা খুলো আন্টি, মা মরে যাচ্ছে। কেউ আসে না, কেউ না। তাদের যে কেউ নেই এই পৃথিবীতে, তারা একা, একদম একা। আর এই একা পৃথিবীতে তার আরেকজন সন্তান এই পৃথিবীতে আলো বাতাসে গা ভাসানোর আগেই অভিমান করে ফিরে গেল। তার সাথে গেল নাজিমও। সেই দিন রাতে সেও আত্মহত্যা করেছিল। নিশাত ইশারায় সজলকে ডাকল। সজল অবশ্য দেখেও দেখল না। সে সাইড কেটে যেতে চাইল। নিশাত এক ফুল নিয়ে ছুঁড়ে মারল। সেই ফুল গিয়ে পড়ল একেবারে তার পিঠ বরাবর। সজল বড় একটা শ্বাস ফেলল। এই মেয়ে তাকে এমন জ্বালিয়ে মারছে কেন? তার আসার ইচ্ছেই ছিল না, থাকার কথাও না। প্রিয় মানুষকে অন্যের বউ রূপে দেখা চারটিখানি কথা না। তবে এই রোবট বুঝলে তো। আসিফ লোকটাকে পাঠিয়ে বলতে গেলে তুলে নিয়ে এসেছে। সে এগিয়ে যেতেই নিশাত বিরক্ত মুখে বলল, চোখ কোথায় তোমার? সজলও তার মতো বলল, খুলে টেবিলের উপরে রেখেছিলাম। আবার পড়ার সময় পেলাম কোথায়? তুলে নিয়ে এলি। ফাজলামি করছো? সেটা তোর কাজ। সেটাই তো আমার কাজ, তুমি করছো কেন? বাদ দে তো, ডেকেছিস কেন? মা, মামিরা কোথায়? তারা তো এখানে এসে একটু বসতেও পারে। ইঁদুরের মতো গর্তে ঢুকে বসে আছে কেন? এখানে অনেক লোকজন, তারা ওইখানেই থাক। তুমি কি করছো? কিছু না। কেন, কোন সমস্যা? আরে না, কি সমস্যা হবে? বসো। এত মানুষের সাথে ছবি তুলছি, তোমার সাথে তুলবো না? তুলে কি হবে? কি হবে আবার? আবার কবে না কবে এমন বউ সাজি। পরের টাকায় ফ্রিতে ফ্রিতে একমাত্র বউয়েরাই তো সাজে। আবার কবে বউ সাজি মানে কি? তোর কয়টা বিয়ে করার ইচ্ছা দেখি। আপাতত সেই রকম কোন চিন্তা করিনি। তবে আমি কারো জন্য দেবদাস টেবদাস হয়ে বসে থাকব না। কে দেবদাস হয়ে বসে আছে? কে আবার তুমি? দ্য গ্রেট সজল উদ্দিন আকবর, মুদি দোকানওয়ালা। তোকে তো ভালোবেসে পাপ করে ফেলেছি। এখন বল এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করি? একটা মেয়ে পটাও, চারিদিকে এত সুন্দরী সুন্দরী ললনা। সজল উত্তর দিল না। সে স্টেজ থেকে নামতে গেল। নিশাত সাথে সাথে বলল, যাচ্ছ কোথায়? বললাম না ছবি তুলব। সজল কথা বাড়ালো না, একটু দূরত্ব রেখে বসল। বসতেই নিশাত বলল, আমাকে কেমন লাগছে সজল ভাই? সজল এবার হাসল। হেসে নিশাতের মুখের দিকে তাকালো। তাকিয়েই বলল, রক্ত জবার মতো। নিশাতও হাসল। হাসতেই কবির উঠে এলো স্টেজে। তাকে দেখে নিশাত বলল, আরে আমাদের হিরো সাহেব। এই গল্পের মেইন নায়ক তো সে। সে যদি না থাকতো নিশাত আজ এখানে থাকতোই না। কবির হাসল। হেসে বলল, কনগ্রাচুলেশন আপু।
ধন্যবাদ রে ভাই। চাকরি জীবন কেমন যাচ্ছে? ভালো। আসেন ভাই ছবি তুলি। এই যে এখানে বসেন। আর কখনো সুযোগ হয় কি না, কে জানে? আজব দুনিয়া। যা খুশি করো, হাজার বার করো। কোন দোষ নাই। তবে ভাই বিয়া, একবারই। মরো বাঁচো একবারই। নিয়ম ভাঙলেই আউট। ভদ্র সমাজের গেম থেকে টাটা, বাই, বাই, চিরবিদায়। কবির হাসল। সজল চোখ পাকিয়ে তাকালো। যার মানে, মুখ বন্ধ কর নিশাত। নিশাত দেখে আগের মতোই হাসল। তখনই ওয়াহিদ তাকালো। রং তুলি রাখা পদ্মফুলের মতো নিশাত বসে আছে। ওয়াহিদ চোখ ফেরাতে পারে না। চোখ ফেরালেই মনে হয় হারিয়ে যাবে। তাই কিছুক্ষণ পরপরই ফিরে ফিরে দেখছে। কেন? সে জানে না। শুধু জানে, আবেগ অনুভূতি সব তৈরি হওয়ার আগেই আল্লাহ এই মেয়েটাকে তার করে দিয়েছে। আর দিয়েছে পর থেকেই তার সব আবেগ, অনুভূতি তৈরি হয়েছে এই মেয়েটাকে ঘিরে। এই মেয়ে তাকে ভালোবাসুক, না বাসুক, দেখতে পারুক আর না পারুক। এই অনুভূতি তার আর সব সময় তারই থাকবে। আর খুব খুব যত্ন করে আগলেও রাখবে। যেমনটা রেখেছে এই যে সেই ছোটবেলা থেকে। সে অবশ্য ধরেই নিয়েছিল, তাকে তার পাওয়া হবে না। তবে উপরওয়ালার হয়তো অন্য কিছু চাওয়ার ছিল। তাই তিনি সব আয়োজন করে মিলিয়ে দিয়েছেন। ওয়াহিদ চোখ ফিরেই বন্ধুদের দিকে তাকালো। বিজনেস রিলেটেড কিছু গেস্টের সাথে কথা বলার জন্যই সে স্টেজ থেকে নেমেছে, তাছাড়া নিশাতের সোলো ফটোশ্যুটও হচ্ছে। এই মেয়ে কত ঢং যে জানে আল্লাহই জানে। তার সাথে লেপ্টে চেটকে প্রায় গলা ধরে ঝুলে পড়ে এমন ভাবে ছবি তুলল। তুলতে তুলতে আবার বলে, কেটা কালের বিয়ের ছবি নিয়ে আর কত কাল কাটাবেন? নিন এগুলোও রেখে দিন। বাকি জীবন এমনিতেই কেটে যাবে। তখনই আসিফ এসে জানালো, কিছু গেস্ট এসেছে স্যার, অপরিচিত। তবে পাস কার্ড আছে। ওয়াহিদ সাথে সাথে বলল, তাদের সম্মানের সাথে ভেতরে এনে বসাও। নিশাতের কিছু গেস্ট আসবে। হয়তো তারাই। আসিফ চলে গেল। যেতেই ওয়াহিদ আবার ফিরে তাকালো। তাকাতেই দেখে নিশাত নেই। তার ভ্রু কুঁচকে গেল। সে এগিয়ে যাবে তার আগেই তার বন্ধুরা ঘিরে ধরল। ধরে দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, এই কয়দিন বউ নিয়ে কি করেছিস শালা? এক সেকেন্ডের জন্য চোখে হারাচ্ছিস না? ওয়াহিদ বড় একটা শ্বাস ফেলল। ফেলে মনে মনে বলল, কাবাডি খেলেছি। বউ খেলা ছাড়া আর বুঝে কি? ডেঞ্জারাস খিলাড়ি সে। তার কাছে সবাই কুপোকাত। মাহফুজদের আজ পুরো ফ্যামিলি এসেছে। মাহফুজ তাদের সাথেই ছিল। নিতু একবার দেখা করেছে, এই পর্যন্তই। আর খবরও নেই। কোথায় আছে কে জানে। তখনই তার মোবাইলে মেসেজ এলো। নিতুর শাড়িতে নাকি কি প্রবলেম হয়েছে। ওয়াশরুমের সামনে যেতে বলল। মাহফুজ বিরক্ত হলো। বিরক্ত মুখেই এগিয়ে গেল। শাড়িতে প্রবলেম হয়েছে সে করবেটা কি? তার তো লোকের অভাব নেই। 2-3 জন চাঙ্কি পাঙ্কি নিয়ে ঘুরে সে। সে এগিয়ে যেতেই দেখল ওয়াশরুমের সামনে ফাঁকা। দেখতো অবস্থা, লেডিস ওয়াশরুম। সে এখানে দাঁড়িয়ে থাকবে? তখনই কেউ একজন ধাক্কা দিল। সে অবাক হয়ে গেল। পেছনে ফিরবে তখনই কেউ বাইরে থেকে দরজা লক করে দিল। আশ্চর্য। সে এগিয়ে গিয়েই দরজা নব ধরে কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করল। চেঁচিয়ে বলল, দরজা কে লক করেছে? কে? দরজা খোল। কারো কোন শব্দ এলো না। মিউজিক বাজচ্ছে। তার কণ্ঠ খুব বেশি দূরে যাওয়ার কথাও না। চেঁচামেচির শব্দ শুনে নিশাত বেরিয়ে এলো। বিশাল ওয়াশরুম। সামনে লেডিসদের বিভিন্ন প্রয়োজনের জন্য, বাথরুমের সাইডটা ভেতরে। সে দেখে চোখ মুখ আকাশে তুলে বলল, আপনি এখানে কি করছেন ভাইয়া? মাহফুজ কেঁপে উঠল। আল্লাহ! সে ঢোক গিলে পেছনের ফিরে তাকালো। তার চোখে মুখে অজানা আতঙ্ক। আতঙ্ক নিয়েই তাকিয়ে দেখল, নিশাত দাঁড়িয়ে আছে। সে ঢোক গিলেই বলল, দরজা কেউ বাইরে থেকে লক করে দিয়েছে। নিশাত ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে বলল, দরজা লক করবে? আশ্চর্য! কেন? বলেই সে এগিয়ে গেল। দরজা নবে হাত রাখতেই খুলে গেল। তার হেসে গড়িয়ে পড়ার অবস্থা। গড়িয়ে পড়ল ও। ভালো মানুষগুলো এত বোকা হয় কেন? গড়িয়ে পড়তেই মাহফুজ নিশাতের হাত ধরে ফেরালো। এই মেয়ে তো এখনই পড়বে, তাছাড়া দরজা লক দেখে তার রুহ কেঁপে গিয়েছিল। আর এই ভয়ই হয়তো দরজা খুলতে পারেনি।
তখনই দরজা পুরো খুলে গেল। নিশাত, মাহফুজ দুজনেই সামনে তাকালো। নিতু, লামিয়া, আরও অনেকে দাঁড়িয়ে আছে। তারা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মাহফুজ তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিল। লামিয়া ঠোঁট টিপে হেসেই দৌড়ে গেল। এত বড় সুযোগ সে হাতছাড়া করবে নাকি? তাকে অপমানের শোধ তো সে ঠিক নেবে। নিতু থমকে দাঁড়িয়ে আছে। সে থমকে থাকার মাঝেই চোখ থেকে চুপ করে পানি গড়িয়ে পড়ল। সে ফিরে যেতে নিল। মাহফুজ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, নিতু তুমি যা ভাবছ এমন কিছু না। নিতু শুনলও না। চলে যেতে নিল। মাহফুজ হাত ধরে ফেরালো। ফিরিয়ে বলল, আমাকে চেনো না তুমি? নিতু উত্তর দিল না। হাত ছাড়াতে ছাড়াতেই এগিয়ে গেল। মাহফুজ কাতর সরে বলতে লাগল, নিতু প্লিজ, বোঝার চেষ্টা করো। ছাড়ো বলেই নিতু চেঁচিয়ে উঠল। তার চিৎকারে পুরো হলো থমকে গেল। মিউজিক বন্ধ হয়ে গেল। এতক্ষণে লামিয়ার অবদানে অনেক মানুষই ঘটনা কিছুটা জেনে গেছে। সবাই এদিকে জড়ো হতে লাগল। ওয়াহিদ ভিড় ঠেলে এগিয়ে এলো। এসে নিশাতের দিকে তাকালো। সে চুপচাপ ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। সে তার দিকে এগিয়ে যাবে তখনই নিতু কেঁদে উঠল। ওয়াহিদ ফিরে তাকালো। নিতু ভাইয়ের বুকে ঝাপটে পড়ল। ওয়াহিদ কি করবে দিশে পায় না। সে বোনের মাথায় হাত রেখে কোমল সুরে বলল, কি হয়েছে? নিতু বলতে পারে না, তার মুখে আটকায়। লামিয়া সাইড থেকে বলে, আপু কি বলবে? আপনার বউ আর আপনার বোনের জামাই লেডিস ওয়াশরুমে একসাথে দরজা লাগিয়ে কি করছিল সেটাই জিজ্ঞেস করেন? ওয়াহিদ আগুন চোখে তাকায়। তাকিয়ে বলে, জিভ ছিঁড়ে ফেলবো লামিয়া। আমার জিভ ছিঁড়ে ফেললে তো আর সত্য বদলে যাবে না। চুপ। আর একটা কথাও না। কেন? কেন চুপ থাকবো? তারা রঙ্গলীলা করতে পারে। আমরা মুখ খুললেই দোষ। সুরবনা এগিয়ে এলো। ঠাস করে লামিয়ার গালে চড় বসিয়ে দিল। দিয়ে চেঁচিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার ছেলের সাথে এভাবে কথা বলার? যেই লামিয়ার মা এতদিন তেল দিয়ে এসেছে, সেই লামিয়ার মাই আজ তেজ দেখিয়ে বলল, তুমিও কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলো? তোমাদের টাকা আছে ঠিক আছে, তবে তোমাদেরটা তো খাইয়ে পরিয়ে মেয়ে বড় করিনি। আবার আমার ছেলে। ছেলেকে পারে না বাগে আনতে। আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে। আবার বড় গলায় কথা। আর আমার মেয়ে মিথ্যা বলেছে? আরও মানুষ ছিল না? তাদের জিজ্ঞেস করো। তাছাড়া কাহিনী তো ভুলে যাইনি। যেমন বাপ, তেমনই মেয়ে। এমন মেয়ে আনবে আবার আমরা বললে দোষ। ওয়াহিদ এক ধমক দিল। তার ধমকে পুরো হলো যেন কেঁপে উঠল। কেঁপে উঠল লামিয়ার মাও। সব সময় আপার মুখে ওয়াহিদের জেদের কথা শুনেছে, আজ দেখল। চোখে রক্ত উঠে গেছে তার। রাগে থরথর করে কাঁপছে। যেন এখনই খুন করে ফেলবে। সুরবনা এগিয়ে ছেলেকে শান্ত করতে চাইল। এখন সে কোন বয়স দেখবে না। ওয়াহিদ হাত উঠিয়ে সুরবনাকে থামায়। তারপর মাহফুজের দিকে তাকায়। তাকাতেই মাহফুজ বলে, নিশাত আমার বোনের মতো ভাইয়া। এটা একটা অ্যাক্সিডেন্ট। সাউথ থেকে আরেকজন মুখ বাঁকিয়ে বলে, ধরা পড়লে সবই অ্যাক্সিডেন্ট। মাহফুজের মা রেগে বলল, আমার ছেলেকে আমরা চিনি। তারপর সুরবনার দিকে তাকিয়ে বলল, আপনার আত্মীয় স্বজনদের মুখ সামলাতে বলুন। তা না হলে আমি ভুলে যাব, আমাদের কোন সম্পর্ক আছে। সুরবনা অসহায় ভাবে ছেলের দিকে তাকায়। কি হচ্ছে এখানে? তার মাথায় কিছুই তো ঢুকছে না। সারা জীবনের গুচ্ছিত সম্মান সব শেষ। বাকি জীবন কি আর মুখ দেখাতে পারবে? ওয়াহিদ আবারও নিশাতের দিকে তাকায়। নিশাত এখনো আগের মতোই দাঁড়িয়ে। তখনই সাইড থেকে একজন বলে, লেডিস ওয়াশরুমে তাহলে কি করতে গিয়েছিল? বোনের হালচাল দেখতে? ওয়াহিদ আগুন চোখে তাকায়। কে এরা? এদের সে চিনতে পারে না। সে আসিফকে খুঁজে। আসিফ মরেছে কোথায়? সব কটাকে খুন করবে সে। তখনই আরেকজন বলে, সেটাই লেডিস ওয়াশরুমে আবার কিসের অ্যাক্সিডেন্ট? কেন যাবে সেখানে? এখন যত ঢং। মাহফুজ চোখ বন্ধ করে। তার মাথা ঘুরছে। বড় একটা শ্বাস ফেলে বলে, নিতু আমাকে মেসেজ করেছিল। তার শাড়িতে নাকি প্রবলেম। আমি সেটাই দেখতে গিয়েছিলাম। নিতু অবাক হয়ে ভাইয়ের বুক থেকে মুখ তোলে। রাগে ঘৃণায় তার শরীর শিরশিরিয়ে ওঠে। কি মিথ্যাবাদী! সে রেগেই বলে, নিজেকে বাঁচাতে আমাকে এখন ব্যবহার করছো? এত নীচ তুমি?
এসব করতে তোমার বিবেকে বাধছে না? অন্তত করার আগে একটা ছেলে আছে তোমার, সেটা তো একবার ভাবতে। মাহফুজ সাথে সাথেই মোবাইল বের করে মেসেজ ওয়াহিদের সামনে তুলে ধরে। ওয়াহিদ দাঁতে দাঁত চেপে নিতুকে এক ঝটকায় সোজা করতেই মাহফুজ বলল, আমি ওয়াশরুমের সামনে যেতেই কেউ আমাকে ধাক্কা মারে। আমি ভেতরে চলে যাই। আমি জানিও না নিশাত ভেতরে ছিল। আমার কথা বিশ্বাস না হলে সিসি ফুটেজ দেখুন ভাইয়া। নিতু অবাক হয়ে মাহফুজের হাত থেকে মোবাইল নেয়। সাথে সাথে সে নিজের পার্সে হাত দেয়। তার মোবাইলই নেই। তার মোবাইল কোথায় সে মনে করতে পারে না। ওয়াহিদ চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত বললে, সব দরজা বন্ধ। একটা মানুষও যেন হলো থেকে বের হতে না পারে। তারপর চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে ডাকল, আসিফ। ওয়াহিদের চিৎকারে আসিফ দৌড়ে এলো। সে ছিল সুলতানা আন্টিদের ওখানে। ঘটনা কানে যেতেই সুলতানা আন্টি মাথা ঘুরে পড়ে গেছে। আসিফের সাথে সজলও এগিয়ে এলো। দুনিয়া উল্টে যাবে তাও এমন কিছু সে নিশাতের ব্যাপারে বিশ্বাস করবে না। সে ডানে বামে তাকালো না। সোজা নিশাতের কাছে গেল। যেতেই নিশাত সজলের দিকে তাকালো। এই মেয়েটার দৃষ্টি সে কখনো পড়তে পারে না। সে এগিয়েই বলল, এখান থেকে চল। নিশাত উত্তর দেয় না। আগের মতোই দাঁড়িয়ে রইল। সজল হাত ধরে বলল, আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখার মানে হয় না। নিশাত নড়ল না। আস্তে করে হাত ছাড়িয়ে নিল। আস্তে করেই বলল, যাদের সারা অঙ্গে কলঙ্ক, তারা কালি দেখে ভয় পায় না সজল ভাই। সজল টলমল দৃষ্টিতে নিশাতের দিকে তাকায়। নিশাত ফিরে তাকায় না। সে তাকায় সুরবনার দিকে। সুরবনা চোখে পানি। তখনই সে আশেপাশে চোখ বুলায়। তার মা কই, মা? আসিফকে দেখেই ওয়াহিদ দাঁত চিবিয়ে বলল, ম্যানেজার কোথায়? মনিটর চেক কর। সবার সামনে এই ঘটনা হয়েছে। সবার সামনেই সত্য আসবে। সে পর্যন্ত একটা মানুষও হলো থেকে বের হবে না। বলেই নিশাতের দিকে আবার তাকালো। এগুতে যাবে, তখনই আবার হইচই হলো। কেউ পালাতে গিয়ে গার্ডের কাছে ধরা পড়েছে। ওয়াহিদ নিশাতের দিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল। এই মেয়েটা আর তার সামনে এত বাধা কেন? তারপরই সে ঘুরে হনহনিয়ে দরজার কাছে গেল। রাগলে তার মাথা ঠিক থাকে না, আজও নেই। যে ধরা পড়েছে, তাকে সে কিচ্ছু জিজ্ঞেস করল না। গিয়েই মারতে লাগলো মুখ বরাবর ঘুষি। তার বন্ধুরা তাকে টেনে সরালো। সরাতেই বলল, এই কুত্তার বাচ্চাকে জিজ্ঞেস কর, কেন পালিয়েছে, তা না হলে এক্ষুনি আমি খুন করে ফেলব। সুলতানা এগিয়ে এলো ধীরে ধীরে। তার শরীর কাঁপছে। সাবার হাত ধরেই তিনি নিশাতকে খুঁজলেন। মেয়েকে দেখলেন তিনি একেবারে কর্নারে। চুপচাপ দাঁড়িয়ে আছে। এত মানুষকে সরিয়ে তিনি নিশাতের কাছে পৌঁছুতে পারলেন না। তবে দাঁড়ালের একেবারে সোজা নিশাতের বরাবর। সে দাঁড়াতেই নিশাত তার দিকে তাকালো। সে অসহায় ভাবে মেয়ের দিকে তাকালেন। তাকিয়েই দুপাশে মাথা নাড়িয়ে নিষেধ করলেন। ধ্বংসের খেলায় নেমেছে তার মেয়ে। কি দিয়ে টেনে ধরবেন তিনি বুঝতে পারেন না। এই মেয়ে না ভালোবাসার দোহাই মানে, না মানে মৃত্যুর। সে চলে তার মতো। সুরবনা সারা দুনিয়ার মাঝে তাদের খারাপ বানিয়েছে, এখন সে সুরবনাকে বানাবে। সুরবনা তার জীবন থেকে তার প্রিয় বাবাকে কেড়ে নিয়েছে, সে নেবে সুরবনার প্রিয় দুই সন্তানকে। আজ থেকে তারা সুরবনার নামকে ঘৃণা করবে। তাদের যেমন কেউ ছিল না, সুরবনারও কেউ থাকবে না। সে তো চায় না এমন কোন ধ্বংস। তাহলে সুরবনা আর তাদের মধ্যে পার্থক্য কি? সে জানে আজ সুরবনার সত্য বের হলে তার দুসন্তানের যে পরিণতি হয়েছে সুরবনার দুসন্তানেরও হবে। নিতু শুধু মাকে ঘৃণা করলেও ওয়াহিদ মরে যাবে। রাগ জেদ যত থাক ভেতরটা তো কায়সার ভাইয়ের মতো। সে তো পারবে না কোন সন্তানের এমন পরিণতি মেনে নিতে। শ্বাস নেওয়াই কি শুধু বেঁচে থাকা? না, এই যে তার মেয়ে, সে কি বেঁচে আছে? সে তো পারবে না সুরবনার মতো হতে। সে তো পারবে না কারো ক্ষতি করে হাসতে, শান্তিতে থাকতে, ভাতের দানা গলা দিয়ে নামাতে। সুরবনা তার বোনের ভালোবাসায় অন্ধ হতে পারে, বিবেক হারাতে পারে। সে তো পারে না। আর না দেবে তার মেয়েকে। তার মেয়ে হবে তাদেরই মতো শুভ্র। তিনি আশেপাশে সজলকে খুঁজলেন। সজল কই? কাকে বলবেন তিনি? তার মাথা আবার ঘুরতে লাগলো। কি করবে সে? কি করে এই ধ্বংস থামাবে?
এত মানুষের মাঝে তিনি সজলকে পেলেন না। তবে আফসানা হককে পেলেন। পেয়ে এগিয়ে গেলেন। নিশাত তার মায়ের হাবভাব সবই দেখল। তবে কোন প্রতিক্রিয়া হলো না। সে আগের মতোই দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে ওয়াহিদের দিকে তাকালো। তার বাবাকে ভালোবাসা, বিশ্বাসের মূল্য যদি তাদের চুকাতে হয়, তাহলে এরা বাদ যাবে কেন? তারাও চুকাবে। যেই দিন এই ঘৃণার ধারদেনা শোধবোধ হবে। প্রমিস করছি ওয়াহিদ, সেই দিন আমাদের সন্ধি ঠিক হবে। তখনই ওয়াহিদ নিশাতের দিকে তাকালো। নিশাত সব সময়ের মতো তাকিয়েই রইল। ওয়াহিদ নিশাতের চোখের ভাষা বোঝে না। আসিফ এগিয়ে এসে বলল, মাহফুজ স্যারকে এই লোকই ধাক্কা দিয়েছে। দিয়ে একবার দরজা লক করেছে, তার একটু পরেই আবার দরজা খুলেছে। মাহফুজ স্যার ভেতরে ছিল বড়জোর 1 মিনিট। এই 1 মিনিটের মাথায় নিতু আপারা সেখানে গেছেন। মাহফুজ বড় একটা শ্বাস ফেলল। আল্লাহ, তোমার দরবারে হাজারবার শুক্রিয়া। নিতু ফপিয়ে উঠল। মাহফুজ ফিরেও তাকালো না। সে হনহন করে হলো থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গেল মাহফুজদের বাড়ির সবাইও। ওয়াহিদ চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলল। নিজেকে শান্ত করে সোজা দাঁড়ালো। দুহাত পকেটে পুরে শান্তভাবে বলল, আমি একবার জিজ্ঞেস করব। উত্তর এই একবারই আমার চাই। আমার ওয়াইফ, আমার বোনের হাজবেন্ড নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে। তাই তোর বাঁচা মরায় আমার কিছু আসবে যাবে না। তাই যদি বাঁচতে চাস, মুখ একবারেই খুলবি। লোকটা এতক্ষণ ভয় পেলেও এবার সোজা দাঁড়ালো। দাঁড়াতেই আশেপাশে থেকে আরো 2-3 জন তার পাশে এসে দাঁড়ালো। একজনের দিকে তাকিয়ে সুরবনা হতম্ভব হয়ে গেল। এদের সে চেনে, এখন না অনেক আগে থেকে। তখন এদের বয়স অল্প ছিল। এদেরই সুলতানাদের পেছনে লাগিয়েছিল। এখন টাকার বিনিময়ে এরা সব করে। সুলতানার অ্যাক্সিডেন্টও সে এদের লোক দিয়ে করিয়েছে। টাকা, টাকার জন্য এরা সব করতে পারে। টাকার জন্য তার কাজ করেছে, এখন করছে বলেই সে নিশাতের দিকে তাকালো। সাথে সাথেই তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। মাকড়সার জালের মতো এই মেয়ে ধীরে ধীরে ফাঁদ তৈরি করেছে। আর সে বুঝতেই পারেনি। এখন এই লোকেরা সুরবনা নাম নিবে অনায়াসেই, এটা করেছে কি না প্রমাণ দেওয়ার প্রয়োজনই নেই। তারা প্রমাণ দেখাবে আগের কাজের। আর দিলে কেউ দেখতে আসবে না, এই ঘটনা কে ঘটিয়েছে। সে ধপ করে নিচে বসে পড়ল। তার ছেলে, মেয়ে কখনো আর তার মুখ দেখবে না। এই যে তার এত আত্মীয় স্বজন কেউ আর তার দিকে সম্মান তো ভালোই ফিরেও তাকাবে না। আর এই যে কত মানুষ, সবাই সুরবনার নাম নেবে ঘৃণা ভরা দৃষ্টিতে। শেষ, সব শেষ। সবাই তার দিকে ফিরে তাকালো। ওয়াহিদ দেখেই সাথে সাথেই এগিয়ে গিয়ে মাকে ধরল। সুরবনা কেঁদে ওয়াহিদের বুকে মাথা রাখল। রেখে বলল, আমি তোর সাথে একা কথা বলতে চাই ওয়াহিদ। এখন না মা পড়ে। গেট খুলতে বল। সব বিদায় কর। আমি তোকে সব বলছি। না মা পড়ে। বলেই লোকটার দিকে তাকালো। লোকটা দাঁড়িয়ে আছে আগের মতোই। কিছু বলবে তখন আফসানা হক এগিয়ে এসে বললেন, এই লোকদের যেতে দাও ওয়াহিদ। আমি সব ক্লিয়ার করছি। ওয়াহিদ আগের মতোই বলল, না। আফসানা হক বড় একটা শ্বাস ফেলল। ফেলে আসিফের দিকে তাকালো। তাকিয়ে একটা চাবি বাড়িয়ে বলল, আমার বাসায় যাও আসিফ। আমার লকারে কাঠের একটা বাক্স আছে সেটা নিয়ে এসো। আসিফ ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ মাথা নাড়তেই চাবি নিয়ে দৌড়ে গেল। যেতেই আফসানা হক চেয়ার টেনে বসলেন। বসে ওয়াহিদের দিকে তাকিয়ে বললেন, যা হয়েছে, যা হচ্ছে, সব আমি করেছি। পুরো হলো রুম এই এক বাক্যে স্তব্ধ হয়ে গেল। স্তব্ধ হলো সুরবনাও। ওয়াহিদের চোখ, মুখ সাথে সাথেই কঠিন হয়ে গেল। আর এই সবার প্রতিক্রিয়ার মধ্যে নিশাত হেসে ফেলল। সেই হাসির দিকে আফসানা হক তাকিয়ে রইলেন। আজকে অবশ্য এই তাকানোর মাঝে রাগ, ঘৃণা, আগুন কিছুই নেই। সে শুধু দেখল লাল শাড়ি পরা শত মানুষের মাঝে অন্য রকম একটা মেয়েকে। যেই মেয়েটা তাদের সম্মানের জন্য একাই ঢাল, তলোয়ার, সৈন্য হয়ে যুদ্ধের ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সে আবারও বড় একটা শ্বাস ফেলে চোখ ফিরিয়ে বললেন, আমার বাকি যা বলার আসিফ এলে বলবো। আসিফ এলো সেই কাঠের বাক্সটা নিয়ে। আফসানা হক সেখান থেকে মলিন একটা কাগজ বের করে আসিফকে দিয়ে বললেন, এটা সবার সামনে পড়। আসিফ একবার ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ চোখ মুখ শক্ত করে বসে আছে।
তার কাছে থেকে অনুমতি আশা করা যায় না। তাই আর অনুমতির অপেক্ষা করলো না। পড়া শুরু করল। সুলতানা, জানি না এই চিঠি তোমার হাতে যাবে কিনা। না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবুও কেন লিখছি আমি জানি না। তবে কখনো যদি যায় তখন আমি হব অন্য জগতের বাসিন্দা। এই জগতের বাসিন্দা হওয়ার ইচ্ছে ছিল তৃপ্তি নিয়ে, শান্তি নিয়ে। তোমার হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে, নিশাতের একটা সুখের সংসার দেখে, আমার অনাগত সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ দেখে। তবে আল্লাহ তা আমার কপালে লিখেনি। তবে আফসোস কি জানো? এই জগতের বাসিন্দা হলাম তোমার চোখে, হৃদয় অসীম ঘৃণা পাহাড় তৈরি করে। আমার জীবনে সবচেয়ে শুভ্রতম নারী হলো তুমি সুলতানা। যে দুনিয়া বুঝে না, প্যাচ বুঝে না, মন্দ বুঝে না, শুধু বুঝে ভালোবাসা। আর যার পুরো ভালোবাসার সত্তা জুড়ে আমি। সেই আমিকে আমার সুলতানার চোখে তৈরি করলাম ঘৃণা হিসেবে। কি করে মানি বলতো? মৃত্যু আমার তখনই হয়েছে, যখন এই মুখ দিয়ে তোমার মনে ঘৃণার বীজ বুনেছি। তাই এখন শুধু বের হবে দেহ থেকে এই রূহটা। এটার জন্য আমার কোন আফসোস নেই। তবে বিশ্বাস করো, আমি বাধ্য ছিলাম। যদি না বলতাম, বাসায় ফিরে তুমি নিশাতকে পেতে না। শারমিনকে আমি কখনো অন্য চোখে দেখিনি। একসাথে দু ফ্যামিলি উঠা বসা। একসাথে হেসেছি, দুষ্টামি করেছি, কত কত স্মৃতি আমাদের। এই স্মৃতিতে সে কখনো আলাদা কেউ ছিল না। তবে তার কাছে আমি হয়ে গিয়েছিলাম বিশেষ একজন। সে হাব ভাবে বোঝাতো, আমি অনায়াসেই পাশ কাটিয়ে যেতাম, দূরত্ব মেপে চলতাম। তুমি মাঝে মাঝে খুব অভিমান করতে, এই বাড়ি ছাড়তে বলতে, আমি তোমাকেও বোঝাতাম। না বুঝিয়ে উপায় কি? ব্যবসা শেয়ারে হলেও, টাকা পয়সা তো সব কায়সার ভাইয়ের। আমি তো শুধু খেটে দাঁড় করাচ্ছিলাম। ভেবেছিলাম আর কয়েকটা বছর গুছিয়ে তারপর চলে যাব। আর এই চলার মাঝেই তার পাগলামি বাড়তেই লাগলো। কত দিন গেছে, তুমি নিশাতকে নিয়ে স্কুলে গেছো, সে এসে হাজির। আমাকে তার চাই, যে কোন ভাবেই তার চাই। সে দ্বিতীয় বউ হয়েও থাকতে রাজি। তাও তার চাই। আমি ফেরাই, বারবার ফেরাই। শেষমেশ বিরক্ত হয়েই একদিন চর বসিয়ে দিলাম। সেই চরে তার পাগলামি জেদে পরিণত হলো। তবে আর সে আসেনি। সুরবনার বোন সে। সুরবনা গায়ে যত রাগ, জেদ তার গায়েও ততটাই। তাই এই নোংরা চাল চালল। সুরবনা ভাবির ভালোবাসাকে বানালো হাতিয়ার। ভেবেছে এই সব বললেই আমাদের সংসার শেষ। সংসার শেষ, আমি তার। তবে তুমি শক্ত করে আমার হাত ধরলে আর তার চাল তার উপরেই পড়ল। সে ভালো করেই জানতো এই সম্পর্ক প্রমাণ করতে হলে, প্রেগন্যান্সির প্রমাণ দরকার। যেটা তার কাছে নেই। এক তো এই বদনাম, আবার যদি বের হয় মিথ্যা। মুখ দেখাবে কি করে? নিজের তৈরি ফাঁদে নিজেই আটকে গেল। আটকেই আর কোন রাস্তা না পেয়ে জীবন দিয়ে দিল। মাঝখান থেকে আমি ফেঁসে গেছি সুলতানা। ভেবেছিলাম পোস্টমর্টেম রিপোর্ট এলেই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তবে রিপোর্ট ঘুরে গেছে। কিভাবে গেছে আমি জানি না। তাই সুরবনা ভাবির সাথে অন্তত একবার কথা বলতে চেয়েছিলাম। শুধু যে শারমিন তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তা না। করছে অন্য কেউ। সে জানে না। বোনের ভালোবাসায় এতটাই অন্ধ হয়েছে সে। তার কাছে এখন সত্য মিথ্যা কিছুই নেই। তার বোন মরেছে, এখন বাকি সবাই মরবে। ভালো থেকো সুলতানা। আমার দু সন্তানকে আগলে রেখো। তাদের বলো, তাদের বাবা নির্দোষ। তার এত সুন্দর দুনিয়া থাকতে সে সুখ খুঁজতে যাবে কোন দুনিয়ায়? সুরবনা হতবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। সুলতানা ধপ করে মাটিতে বসে পড়ল। সে ধ্বংস থামাতে চেয়েছিল, কিন্তু এই খেলা শুরু হয়েছে অনেক আগেই। তার মেয়ে তো শেষ করতে নেমেছে। ওয়াহিদ চোখ তুলে তাকালো নিশাতের দিকে। নিশাত দাঁড়িয়ে আছে আগের মতোই চুপচাপ। তবে তার চোখ থেকে গাল বেয়ে মুক্ত দানার মতো বৃষ্টির ফোঁটার মতো টিপটিপ করে পানি ঝরে পড়ছে। আসিফ থামতেই আফসানা হক বললেন, পোস্টমর্টেমের রিপোর্ট আমি ঘুরিয়েছিলাম। আমার মেয়ের জীবন গেছে, সম্মান আমি যেতে দেই কি করে? তাছাড়া আমার কাছে আমার মেয়ের খুনি এরাই। আমার মেয়ে জাহান্নামের আগুনে পুড়বে আর তারা সুখের সংসার করবে? আমি তা দেখব কি করে? তাই এক মেয়ের জন্য চাবি দিয়েছি, আরেক মেয়ে পুতুলের মতো সব করেছে। তবে মেয়ে তো দুটোই। একটা চোখের সামনে মরতে দেখেছি, আরেকটাকে দেখি কি করে।
তাই আজকে কাহিনী সেটা কে করেছে তা না হয় থাক, তবে যেই সত্যের জন্য এত কিছু তা আজ সবার সামনে দাও, যা শাস্তি দেওয়ার দাও। মায়ের মন তো দুনিয়ার যুক্তির কাছে খাটে না, যা করার করো, বলেই তিনি উঠলেন। ধীরে ধীরে হলো থেকে বেরিয়ে গেলেন। সুরবনা কাতর ভাবে একবার সুলতানা, একবার নিশাতের দিকে তাকালো। কি করেছে সে? আল্লাহ! সে কাপা কাপা হাতে ওয়াহিদের হাত ঝাপটে ধরে বলল, ওয়াহিদ, আমাকে ওদের কাছে নিয়ে যা। জানি ক্ষমা নেই, তবুও পা ধরে মাফ চাইব। তা না হলে আমি বেঁচে থাকব কি করে? ওয়াহিদ এগিয়ে গেল না। সে তাকিয়ে আছে নিশাতের দিকে। নিশাত একবারও ফিরে তাকালো না। সে এগিয়ে গেল তার মায়ের দিকে। সুরবনা শেষ নিঃশ্বাস ত্যাগ করল ভোর রাতে। ব্রেইন স্ট্রোক করল। সবাই রাতেই ধরাধরি করে হসপিটালে নিল। তার জ্ঞান আর ফিরেনি। আফসানা হক মেয়েকে বাঁচাতে যেই সত্যের পর্দা টেনে সরালো, সেই পর্দায় সুরবনার গলার ফাঁস হল। অনুতপ্তের আগুনের চেয়ে বড় আগুন কি আর দুনিয়াতে আছে? আফসানা হক এক মেয়ের লাশ বুকে আগলে দাফন করেছেন, তবে এই মেয়ের মুখও দেখতে পারলেন না। ওয়াহিদ, নিতু কেউই তাদের মায়ের লাশের আশেপাশে ঘেঁষতে তো দূরের কথা, বাড়ির ত্রিসীমানায়ও যেন না আসে সেই ব্যবস্থা করলেন। আফসানা হকের দিন যায় এক রুমের চার দেয়ালের ভেতরে। সেখানে তিনি কিছুক্ষণ গুনগুন করে কাঁদেন, কিছুক্ষণ একা একাই বিলাপ পারেন, আবার দেখা যায় এক একাই কথা বলছেন। কখনো শারমিনকে ডাকেন, আবার কখনো ডাকেন সুরবনাকে। নাওয়া নেই, খাওয়া নেই। দিনের মতো দিন যায়। বিছানায় পড়ে কাতরায়। পিঠে ঘা হয়, ঘাতে পোকা হয়। তবুও জান পাখি উড়াল দেয় না। রাত বাড়ে, ভেসে আসে গুনগুন করে তার কান্নার সুর। তবুও আজরাইল ফিরে তাকায় না। নিশাত ঘাসের মধ্যে পা ভাঁজ করে বসল। বাতাসে কি মিষ্টি একটা ঘ্রাণ। নিঃশ্বাস নিলেই মনে হয় মনের যত তৃষ্ণা, সব মিলিয়ে যায়। সজল দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে। তার হাত কোমরে কোমরে রেখেই চোখ মুখ কুঁচকে আশপাশ দেখছে। দেখতে দেখতেই বলল, জায়গা আরেকটু শহরের কাছাকাছি হলে ভালো ছিল। একটু দূর হয়ে গেল না? উহু, একদম পারফেক্ট। তাছাড়া শহরে এত জায়গা কোথায়? তা ঠিক। বলেই নিশাতের পাশে বসল। বসে বলল, এখন এখন প্ল্যান কি? নিশাত এক দৃষ্টিতে পুরো জায়গায় চোখ বুলালো। বুলিয়ে বলল, কোন বিল্ডিং তুলব না, বুঝেছ সজল ভাই? পুরো দেয়াল ঘেরা হবে, হাফ বিল্ডিং করব। উপরে থাকবে টিনোর চাল। বড় বড় টানা বারান্দা রাখব। উঠান থাকবে, পুকুর থাকবে, বাগান থাকবে, খামার থাকবে। আর এগুলোকে দেখাশোনা করবে জানো? সজল নিশাতের দিকে তাকালো। নিশাত অবশ্য তাকালো না। তার দৃষ্টি এখনো সামনে। যেন সবকিছু এক্ষুনি চোখের সামনে ভাসছে। সেই স্বপ্নের দিকে চোখ রেখেই নিশাত বলল, এই দুনিয়ার যেই নারীদের কেউ নেই, তারা যাদের একটা ভালোবাসার সংসার নেই, নেই মাথা গোজার মতো একটা বাবার বাড়ি, নেই মাথার উপরে কোন আত্মীয়ের ছায়া, তাদের নিয়ে আমি আমার মা থাকবো এই বাড়িতে। আমার মায়ের খুব শখ আমার সংসার দেখা, তাই আমি আমার সংসার গোছাবো আমার স্বপ্নের রঙে। সজল হাসল। হেসে বলল, কাজে হাত দিচ্ছিস কবে? এই সপ্তাহ থেকেই। তুমি কিন্তু থাকবে। সজল নিশাতের মাথায় চাটি মারল। মেরে বলল, এটা বলতে হয় নাকি? আমি না থাকলে কে থাকবে? নিশাত মাথা ঘষল। ঘষতে ঘষতে বলল, এত জোরে মারে? সজল হাসল। হেসে উঠতে উঠতে বলল, চল, সন্ধ্যা হয়ে আসছে। বাবা মাল আনতে যাবে, আমাকে দোকানে বসতে হবে। নিশাত উঠল। উঠতে বলল, বিয়ে করছো কবে? মামি সেই দিনও বলল, করব। আরেকটু গুছিয়ে নিই। সত্যি তো? একদম। নিশাত হাসল। সজল সেই হাসির দিকে তাকিয়ে রইল। নিশাতের মুখের সাথে চোখও ঝিলমিল করছে। সে চোখ ফিরিয়ে বলল, অন্য কোন কাজ আছে? হ্যাঁ, একটু বিহারি কলোনিতে যাব। কোন সমস্যা? আরে না, ওই যে আফিয়া মেয়েটার কথা বলেছিলাম না, তার তো 8 মাস শেষের দিকে। এখন এত দূরে আসতে পারে না। টাকা বাবা এসে নিয়ে যায়। তাই ভাবলাম একটু দেখে আছি। রিকশায় তুলে দেব। লাগবে না, তুমি যাও। সজল চলে গেল। নিশাত ধীরে ধীরে এগুলো। সন্ধ্যার নির্জন প্রহর। তার মধ্যে জায়গাটা শহর থেকে একটু ভেতরে। দুপাশে সারিবদ্ধ গাছ।
সে সবুজ গাছ ঘেরা পথে হাঁটছে, হাঁটতেই নিশাত থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে পেছনে ফিরল। কালো রঙের একটা গাড়ি। এখনো সব খবর তার কাছে থাকে। কোথায় যায় না যায়। সে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়াতেই দরজা খুলে গেল। ওয়াহিদ সিটে হেলান দিয়ে শুয়ে আছে। দৃষ্টি কোথায়, সেটা বলার অপেক্ষা রাখে না। নিশাত দরজায় হাত রেখে বলল, উহু, আমি যাব না। ওই জায়গাটা দেখছেন, সেখানে আমাদের মা মেয়ের সংসার হবে। একজন কর্তা দরকার। যদি ইচ্ছে থাকে চলে আসবেন। এবার আমি রাঁধব, সেবা করব, বাড়ি না ফেরা পর্যন্ত অপেক্ষা করব। চাঁদনি রাতে গুনগুন করে গান শোনাব। আসবেন? ওয়াহিদ কিছু বলল না, তবে গাড়ির ভেতর থেকেই হাত বাড়িয়ে দিল। নিশাত হাসল। সাবার ভাষায় রোবটিক হাসি না। সকালের সোনালি রোদের মতো ঝিলমিল করা হাসি। সমাপ্ত।